একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা যে অটোমেশনটা গত গত আচ্ছা দিন মনে নাই আমার কত তারিখে তৈরি করা হয়েছিল। জিমেইল সেন্ডিং এর একটা অটোমেশন আমরা তৈরি করছিলাম। এটা ইউজ করে আমি যদি কোল্ড মেইল করা শুরু করি, আহ মানে এর কোনো লিমিটেশন আছে যে আমি 500 বা 700 বা 1000 এর বেশি করতে পারবো না, বা এরকম কোনো? আর এই জিনিসটা আমি ওয়ান বাই ওয়ান প্রসেস কেমনে করবো? মানে একটা সেন্ড হবে, জিনিসটা হবে এরকম, আমি এখনো বুঝাইতে পারিনি। জিনিসটা হবে এরকম যে আমি তাকে লিডস এর যে ইনফরমেশন গুলো দিব, লাইক একজনের ডিটেলস, তার লিঙ্কডইন প্রোফাইল, তার কোম্পানি ডিটেলস সবকিছুই দিব। সে সেটাকে রিড করে সে অনুযায়ী একটা কোল্ড মেইল জেনারেট করে তাকে সেন্ড করবে, অথবা ড্রাফটে সেভ করবে, এরকম কোনো মানে সিস্টেম কি তৈরি করা যাবে? অবশ্যই, এটা তো আমরা এর থেকে কমপ্লেক্স সিস্টেম বিল্ড করছি, যেখানে প্রথমে আমরা জাস্ট, আমি মনে হয় এটা দেখাইছিলাম, আপনাদের দেখাইছি কিনা জানি না, বাট রিসেন্ট আমাদের এরকম একটা প্রজেক্ট গেছে যেখানে আমরা লিঙ্কডিন মানে লিঙ্কডিন কোম্পানি প্রোফাইল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের কাছে লিঙ্কডিন কোম্পানির প্রোফাইল আছে, আমরা চাচ্ছি লিঙ্কডিনের সিইও প্লাস সিওর প্রোফাইল প্লাস তাদের জন্য একটা ডিএম জেনারেট হবে। এখন ডিএমটা যখন জেনারেট করবে তখন অবশ্যই তাদের কোম্পানির জন্য এবং সিওর জন্য পার্সোনালাইজড হইতে হবে। পার্সোনালাইজড মানে আমি যখন ডিএমটা লিখবো তখন অবশ্যই তার সম্পর্কে আমি জানবো, ইনক্লুডিং তার নাম, তার কোম্পানি ডিটেলস, তার প্রোফাইল, তার রিসেন্ট পোস্ট, এসব কিছু। তো এই সব কিছু আমরা স্ক্রেপ করছি এবং স্ক্রেপ করার পরে ওই সব ডেটাগুলো আমাদের এআইকে দিয়েছি। এক্ষেত্রে আমরা ক্লড ব্যবহার করছিলাম, কারণ ক্লড পাওয়ারফুল। চ্যাট জিপিটি যদি ব্যবহার করি 4.5 মোস্ট আপডেটেড ভার্সন ব্যবহার করছি, যাতে আমাদের টোকেন খরচ বেশি আসুক, কারণ টোকেন খরচটা এখানে মূল বিষয় না, কোয়ালিটির মূল বিষয়। তো কোয়ালিটি ইনক্রিজ করার জন্য আমরা ওই সবচেয়ে আপডেটেড মডেল ব্যবহার করছিলাম এবং সব ডিটেলস আমরা এআইকে দিছি, এবং এআই সেই ডিটেলসগুলো পাওয়ার পরে একদম মানে অসম ড্রাফট জেনারেট করে দিচ্ছে, ডিএম ড্রাফট, লিঙ্কডিন ডিএম ড্রাফট, যেটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করা যায়। এখন লিঙ্কডিনের আপনি অটোমেশনও ক্রিয়েট করতে পারবেন, শুধুমাত্র যে মেসেজ লিখবে তা না, ওই মেসেজটা আবার সেন্ড হবে। এক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, সবাই এটা নিষেধ করে। তবে যাদের এক্সপায়ার অ্যাকাউন্ট আছে, যারা চাচ্ছে আসলে ম্যানুয়ালি এটা করার আমাদের সুযোগ নেই, আমাদের এটা অটোমেটেড করতে হবে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করি আপনারা কিছু এক্সপায়ার অ্যাকাউন্ট নেবেন। নিজে যদি ক্রিয়েট করতে পারেন খুব ভালো, যদি ক্রিয়েট করতে না পারেন অনেকেই এক্সপায়ার অ্যাকাউন্ট বিক্রি করে, সেখান থেকে অ্যাকাউন্ট নিয়ে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করবেন অটোমেশনের ক্ষেত্রে। কারণ লিঙ্কডিন খুবই সেন্সিটিভ তাদের এই অটোমেশনের ক্ষেত্রে। হ্যাঁ, ওরা ব্লক করতে পারে এবং আমার অনেক অ্যাকাউন্ট ব্লক হয়েছে। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করি না নিজের মেইন অ্যাকাউন্ট, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট, ওইটা ব্যবহার করতে। তবে এক্সপায়ার অ্যাকাউন্ট ব্যবহার করে অটোমেশন করা যায় এবং রেজাল্টও খুব ভালো আসে। এবং সরি, লিঙ্কডিনের রিচ আউট এবং ক্লায়েন্ট পাওয়ার পরে অন্যান্য সব যে রিচ আউট আছে, কোল্ড ইমেল, কোল্ড কলিং, এরপর আরও যা আছে, এর থেকে লিঙ্কডিনের মেইলটা বা লিঙ্কডিনের ডিএমটা অনেক বেশি। হ্যাঁ, ওইটার রেসপন্স খুব ভালো আসে। এবং বিষয়টা হলো কি, যত রিচ আউট করছি এরপরে একটা জিনিস বুঝলাম, সেটা হলো যারা অলরেডি পে করে তাদের যদি আপনি রিচ আউট করতে পারেন তাহলে তারা আপনাকে পে করবে। সিম্পল টার্মে যদি বলি, ধরেন আপনি ভিডিও এডিটিং করেন, আমি যেহেতু ভিডিও এডিটিংয়ের জন্য খুব বেশি রিচ আউট করা লাগছে, তো ও ক্ষেত্রে আমি দেখছি যারা অলরেডি ফাইবার এবং আপওয়ার্কে ভিডিও এডিটিং রিলেটেড কাজ করতেছে, অর্থাৎ পে করতেছে, এডিটরদের পে করতেছে, তারা রেগুলারলি তাদের ভিডিও ক্রিয়েট করতেছে এবং সেটা রেগুলারলি এডিটরদের পে করতেছে। যারা অলরেডি পে করতেছে তারা মার্কেট জানে, তারা পে করার জন্য রেডি। বাট আমি যদি র্যান্ডমলি কোনো ইউটিউব থেকে কোনো ইউটিউবারকে রিচ আউট করি, ও খুবই ইন্টারেস্টেড হবে, কাজ দিবে, কাজ করবেন, কিন্তু পেমেন্ট দেওয়ার সময় ঝামেলা হবে, অনেক সময় পেমেন্ট দিবে না, অনেক সময় পেমেন্ট দিবে কিন্তু তাদের বাজেটটা ওরকম থাকে না এবং সেটা কন্টিনিউয়াস ক্লায়েন্ট হয় না। এক্ষেত্রে যারা রেডি পে করার জন্য এবং সেই ক্লায়েন্টগুলোই লিঙ্কডিনে বেশি থাকে। তো এক্ষেত্রে লিঙ্কডিনে আমরা যদি রিচ আউট করি, আমাদের রিচ আউটের যে মডিউলটা এখন পর্যন্ত লঞ্চ হয় না, আনফর্চুনেটলি আমি ওটা রেকর্ড করতে পারি না এখনও। তবে রেকর্ড করতে না পারলেও খুব ভালো কথা এই যে
আমার আরো বেশি নলেজ গ্যাদার হচ্ছে, কারণ আমরা রিসেন্টলি আমাদের ভয়েস এজেন্টটা লঞ্চ করছি, ইউকে মার্কেট এখন চলতেছে, তো ওইটা দিয়ে আসলে খুব বেশি নলেজ গ্যাদার করতেছি এখন, যেইটা আই হোপ আমার যে পার্টনার আছে ইউকের, ওকে আমি নিয়ে আসবো লাইভে, প্লাস ওকে নিয়ে আমি ওই মডেলটা ক্রিয়েট করব। আমাদের যে মেথডগুলো ছিল রিচ আউটের, ইনক্লুডিং পেইড এবং ফ্রি, দুইটা মেথডই আমরা এক্সপ্লেন করব। এবং ও যেহেতু ফ্রন্ট এন্ডে বেশি কাজ করে, রিচ আউট থেকে শুরু করে মার্কেটিং প্লাস মিটিং, তো আসলে ওর কাছ থেকে যদি আমরা নলেজটা নিতে পারি, সেটা বেশি নলেজ হবে, বেশি হেল্পফুল নলেজ হবে। তো আই হোপ আমি আসলে আমার পার্টনারকে নিয়ে আসবো, ইনশাল্লাহ আপনার ওই মডিউলটা পাবেন শীঘ্রই। তবে তার আগে আমরা আসলে আরো একটু নলেজ গ্যাদার করি, যেটা আসলে খুব বেশি আমরা দিতে পারবো। অবশ্যই। ওকে, তো আমাদের আসলে অনেক জয়েন করছে, বাট অনেকেই জয়েন করে না। আমাদের রেগুলার যে মানুষজন থাকে অলমোস্ট 30-35 জন হয়ে যায়, বাট আজকে এখন পর্যন্ত 14 জন। মেবি আমার ওই মেসেজটার জন্য অনেকে ডিলে করতেছে, আই ডোন্ট নো। গ্রুপে আমি আবার একটা মেসেজ দেই যাতে সবাই একটু পায়। নতুন যারা আছেন তারা কারা কারা আছেন একটু যদি সাড়া দিতেন। নতুন এখানে কারা আছেন, এটা তাদের ফার্স্ট মিটিং? নতুন বলতে ভাই জয়েন করছিলাম ঈদের 2 দিন পরে এরকম। আপনারা তো ভাই, আপনি আমার শুরুর দিকের একজন স্টুডেন্ট, কিন্তু কাজ মনে হয় করেন নাই, বা শেখার ক্ষেত্রে খুব বেশি ইয়াতে ছিলেন না। কাজ মানে চলবে ওইভাবে দেখতেছি আর কি, এখনো এতটা ইয়ে হয়ে উঠে নেই। যাই হোক, চলতেছে এখনো পড়ছি। ওকে, গ্রেট। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা শর্টলি একটা বিষয় জানা ছিল। জি বলুন। আহ, আমি লাস্ট 1 সপ্তাহ ধরে রেগুলারই দেখতেছি, মোটামুটি সব বিষয়গুলো বুঝতেছি, কিন্তু আমার কোশ্চেনটা হলো যখন আমি ক্লায়েন্টের জন্য কাজ করব, তো একটা অটোমেশন করতে গেলে তো ভাই অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে, কানেক্ট করতে হচ্ছে। তো এক্ষেত্রে ক্লায়েন্টের কাছে কিভাবে কাজ দিবে, বা আমরা ওগুলা কিভাবে হ্যান্ডেল করবো, আর ডেলিভারিটা করবো কিভাবে, মানে খুব শর্টলি আর কি জানতে চাচ্ছি। খুবই ভালো প্রশ্ন। দুইটা মেথড। প্রথম, ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, আপনাকে অবজেক্টিভ দিবে, সেটা হয় ডকুমেন্ট আকারে অথবা পিডিএফ আকারে আপনাকে দিবে যে এইটা আমার রিকোয়ারমেন্ট, আমি এইটা চাচ্ছি, আমার এই সিস্টেমগুলো আছে, এইটা থেকে আমি আউটপুট এইটা চাচ্ছি। মূলত সিম্পলি বোঝার চেষ্টা করেন যে যখন কোনো ক্লায়েন্ট কাজ আপনাকে দিবে, সেই কাজের তো একটা উদ্দেশ্য থাকবে। হয় উনি ওনার বিজনেস অটোমেট করতে চাচ্ছে, অথবা ওনার নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করতেছে এটা অটোমেট করতে চাচ্ছে। ফাইনালি কথা হলো, ওনার একটা ইনপুট আছে, ওই ইনপুটটা উনি রেগুলারলি মানে করতেছে, বোরিং হয়ে গেছে, অথবা কাউকে দিয়ে করতেছে যেটা ওনার কাছে এক্সপেন্সিভ মনে হচ্ছে, এটা অটোমেট করতে পারলে ওনার জিনিসটা ফাস্টার হইতো এবং লেস এক্সপেন্সিভ হতো। তো এই ক্ষেত্রে ওনার কাছে কিন্তু উনি জানে যে ওনার কী প্রয়োজন, কারণ উনি অলরেডি এটা করতেছে, রাইট? তো যখন এটা করতেছে, উনি আপনাকে ফুললি এক্সপ্লেন করবে, দেখো আমার এইটা আছে, এইটা আমি করতেছি, আমি চাই এখান থেকে এই ডেটাটা, আমি এখন ম্যানুয়ালি এইটা এইভাবে করতেছি, বাট আমি চাই এটা ম্যানুয়ালি থেকে অটোমেটেড হয়ে যাক, এই সিস্টেমটা আমরা পুরোপুরি এখানে নিয়ে আসবো। তার মানে ওনার কাছে ইনপুট আছে এবং উনি চাচ্ছে এই আউটপুট। তো এই আউটপুট ইনপুট যখন আপনাকে দেবে, তখন আপনার অ্যানালাইসিস করতে হবে যে আপনি কীভাবে এই সিস্টেমটা বিল্ড করবেন। এবং ক্লায়েন্টকে কথা দেওয়ার আগে বা ক্লায়েন্টের সাথে ফাইনাল মিটিং করার আগে আপনি যখন অবজেক্টিভ পাবেন, তখন চেক করবেন যে উনি যে প্ল্যাটফর্মগুলো অলরেডি ইউজ করতেছে, এই প্ল্যাটফর্মের সাথে এপিআই কানেকশন বা নোড আছে কিনা, বা যেটা আমরা বলি মানে থার্ড পার্টি কানেকশন, ওরা এটা অ্যালাউ করে কিনা। অনেক সার্ভিস আছে যারা কিন্তু থার্ড পার্টি কানেকশন অ্যালাউ করে না। যখন অ্যালাউ করবে না, সেটা আপনি কিভাবে নেবেন? যেমন লিঙ্কডইনের কথা ধরি আমরা, লিঙ্কডইন ডিরেক্টলি অটোমেশন সাপোর্ট করে না, আমরা আদার ওয়েতে ঘুরে করি। এক্ষেত্রে আমাদের অটোমেশন প্রজেক্ট নেওয়ার আগে যেই সিস্টেমগুলো নিয়ে তারা অলরেডি অটোমেশন করতে চাচ্ছে, 90% থেকে 95% ক্লায়েন্ট জানে যে এটা অটোমেটেড করা পসিবল, এবং সে অলরেডি হয়তোবা তার মানে একটা অলরেডি এক্সিস্টিং ওয়ার্কফ্লো আছে, যেটা হয়তোবা তার জ্যাপিয়ার বা মেইকি আছে, উনি এটাকে ট্রান্সফার করতে চাচ্ছে, অথবা উনি জানে যে এটা পসিবল, সামহাও উনি করতেছে, বা উনি দেখছে অন্য কাউকে করতে। এটা তুমি অলরেডি জানে, না জানার সংখ্যা খুবই সামান্য। তারপর আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করবেন এবং আপনি বুঝবেন যে ইনপুট এটা, এখান থেকে আমি কীভাবে প্রসেস করবো এবং কীভাবে আউটপুট করবো। এইটা আপনার মিটিংয়ের আগে করতে হবে, আপনার নিজের ধারণা নিতে হবে, কারণ আপনি যখন মিটিংয়ে যাবেন তখন আপনার কনফিডেন্স থাকবে যে আমি জানি আমি কী করব। তখন আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো, তখন ক্লায়েন্ট বলবে যে তাহলে আমাদের প্রসেসটা কী হবে, বা আমরা কীভাবে কী করতে পারি। তখন ক্লায়েন্টের আগেই যদি আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেন করেন, দেখো
তোমার ইনপুট এইটা, তুমি চাচ্ছ এটা, তার মানে আমরা যদি এই সিস্টেম এটা করি তাহলে কিন্তু আমাদের জন্য বেটার এবং রাউটটা ইজি হয়ে যায়। যখন আপনি মানে এইভাবে 2-3টা কথা বলবেন, ক্লায়েন্ট বুঝবে যে হি ইজ এক্সপার্ট, তখন কিন্তু আপনার কাজ পাইতে সুবিধা হবে। তার মানে কি, মানে এটা হলো হোমওয়ার্ক। আপনি মিটিং বা ডিসকাস করার আগে এক্ষেত্রে আমরা যেটা ভুল করি, দেখেন আমি একটা প্রবলেম আছে আমার, সেটা হলো আমি একটা রাউট থেকে হঠাৎ করে আরেকটা রাউটে চলে যাই, ওইটার সাথে শাখা প্রশাখা গজায় যায়, বাট এটা কানেক্টেড। তো যেটা প্রবলেম সেটা হলো আমরা কোনো ক্লায়েন্টের মেসেজ বা ইমেল পাওয়ার পর আমরা রিপ্লাই দেওয়ার জন্য পাগল হয়ে যাই। এটা করবেন না। আপনি ইমেল পাইছেন, রিপ্লাই দিবেন না সাথে সাথে, আপনি ইমেলটা বোঝেন। আমি সাজেস্ট করি অ্যাটলিস্ট 3বার আপনি ইমেলটা পড়বেন, কারণ প্রথমবারে কোনো একটা শব্দ মিস্টেক হয়ে যেতে পারে, দ্বিতীয়বার আরেকটা হইতে পারে, তৃতীয়বার আরেকটা হইতে পারে, বাট 3 থেকে 4বার পড়ার পর আপনি জিনিসটা বুঝবেন যে আসলে ক্লায়েন্ট কী চাচ্ছে। এরপর রিপ্লাই দিবেন না, এরপর ওইটা নিয়ে অ্যানালাইসিস করবেন। কোনোটা যদি না বোঝেন সেটা আগে বোঝেন, বোঝার পরে এরপর আপনি ফাইনালি ক্লায়েন্টকে আনসার করেন, ইয়েস আই গট ইউ, তাইলে আমরা এই রুট থেকে এই রুটে গেলে বেটার হবে। এক্ষেত্রে জরুরি না যে আপনার ইনস্ট্যান্টলি মেসেজ দিতে হবে বা ইমেলে রিপ্লাই করতে হবে, জরুরি না এটা। আপনি আপনার মতো করে মেসেজ দিবেন, কাজ হইলো হইলো, না হইলো না, বাট আপনার মেসেজটা পাওয়ার পরে যেন তারা মনে করে যে হি ইজ দ্য এক্সপার্ট ওয়ান। তো যেটা বলতেছিলাম যে ওয়ার্কফ্লো বা অটোমেশন প্রজেক্ট নেওয়ার পরে আমাদের 2টা সিস্টেম। এক, ক্লায়েন্ট কিছু জানে না, বলদ ক্লায়েন্ট, সে অটোমেশন সম্পর্কে কিছু জানেন, নতুন ক্লায়েন্ট, আপনি তাকে পাইছেন, রিচ আউট করছেন এবং সে রাজি হয়েছে অটোমেশন নেওয়ার জন্য, বাট সে জানেন অটোমেশন সম্পর্কে। তখন সব দায়িত্ব আপনার উপরে। যেমন রিসেন্টলি একটা ক্লায়েন্টের ওয়ার্কফ্লো ডেলিভার করছি। এই মানুষ একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালায়, তার আন্ডারে 15 জন মানুষ কাজ করে। স্টিল নাও হি ডোন্ট নো হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট। তো মানে লাইভে ওনাকে বলে দিতে হইতেছে যে তুমি এইখানে ক্লিক করো, এইখানে ক্লিক করো, এইখানে ক্লিক করো, এবং শেষে ফ্রাস্ট্রেশনের ভিতরে বলতেছে যে ওনার একটা নিজেদের সার্ভার আছে যেখানে ওরা মিটিং করে, ওই সার্ভারে আবার মাউস কন্ট্রোল করা যায় না। পরে আমরা আবার ওই সার্ভার থেকে বের হইয়া এরপরে গেলাম জুমে গিয়ে ওনার কম্পিউটার কন্ট্রোল করে সেট আপ করে দেওয়া লাগছে। ওনাকে যদি বলতে যাই যে তুমি এখানে চাপো, তাইলে সারা রাত পার হয়ে যাবে। তো এরকম যদি ক্লায়েন্ট হয়, সব দায়িত্ব আপনার। ওয়ার্কফ্লো আপনি কেমনে বিল্ড করবেন আর কি লাগবে না লাগবে, আপনি জাস্ট তার কাছে কানেকশন নেবেন। সবচেয়ে বেটার হয় আপনি তার কাছে কানেকশন নেওয়ার আগে আপনি আপনার মতো করে একটা সিস্টেম বিল্ড করবেন, আপনি ওই সেম সার্ভিসগুলো নেবেন। আই হোপ প্রত্যেকটা সার্ভিস এখন 7 থেকে 14 দিনের ট্রায়াল দেয়, যদি পেইড সার্ভিসও হয়। ট্রায়াল নেন, ওয়ার্কফ্লো বিল্ড করেন, ক্লায়েন্টকে ডেমো দেখান। ক্লায়েন্টের মনে রাখতে হবে, যারা শুরুর দিকে কাজ করতেছেন, জরুরি না আপনার টাকা নিতে হবে। আমি এখন 50% থেকে 70% অ্যাডভান্স ছাড়া কাজ করি না, কারণ 3 দিন 4 দিন কাজ করার পরে উনি যদি সামহাও এটা ডিনাই করে, তাহলে আমার 4 দিনের ভ্যালু আসলে মানে পূরণ হবে না। যার জন্য আমি 50 থেকে 70% অ্যাডভান্স নিয়ে নিই, এরপরে কাজ শুরু করি। কারণ যখন সে 70% অ্যাডভান্স দেবে, তখন আমি জানি তুমি যদি কাজ নাও নো প্রবলেম, আই হ্যাভ দ্য মানি। তো যারা নতুন আছেন, মানি বা টাকার পিছনে, ডলারের পিছনে ঢুকবেন না। আপনি কাজ নেবেন, কাজ করবেন। উনি যদি প্রজেক্ট নাও নেয়, আপনি জানবেন, আপনি বুঝবেন, আপনি শিখবেন এবং এইটা আপনাকে হেল্প করবে। টাকা জরুরি না। যখন আপনার সময়ের ভ্যালু হবে, যখন আপনি মনে করবেন না এখন আমি যদি একদিন স্পেন্ড করি, সে একদিনে আমি $100 ইনকাম করতে পারবো বা $50 ইনকাম করতে পারবো, তখন আপনি অ্যাডভান্স করবেন। জরুরি না এখনই আপনার অ্যাডভান্স ছাড়া কাজ করবেন না। ওকে, তো যখন ক্লায়েন্ট একদম নিউ, তখন সব কিছু আপনি করবেন, করে আপনি সিস্টেম বিল্ড করে আপনি একটা ডেমো তৈরি করে তাকে দেবেন যে এই নাও সিস্টেম, এই ইনপুট, এই আউটপুট, দেখো এটা। ক্লায়েন্ট ইমপ্রেস হবে। যারা জানে না তাদেরকে আপনি জাস্ট একটা সিম্পল লিড জেনারেশন অটোমেশন করে 3-4টা নোট দিয়ে একটা আউটপুট দেখাই দিলে, ওয়াও হোয়াট দ্য হেল ইজ দিস, মানে অসম। যে জানে না, বাট এক্সপার্ট ক্লায়েন্টের সাথে কাজ করবেন যখন, তখন তার কাছে অলরেডি N8N আছে, তার অলরেডি ওয়ার্কফ্লো আছে, সে জানে সে কী প্রয়োজন, এবং এই ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট আপনি খুব বেশি করতে পারবেন তা না, বাট কন্টিনিউয়াস ক্লায়েন্ট এবং স্টেবল ক্লায়েন্ট, টাকা দিবেই। বাট নতুন ক্লায়েন্ট, এদের সাথে অনেক বেশি ঝামেলা হয়। এক্সপার্ট ক্লায়েন্টের সাথে ঝামেলা কম হয়, বাট স্টেবল। তো ওদের নিজেদের, জি বলুন। বাজেট কম আসলে নতুন ক্লায়েন্টের, পুরাতন ক্লায়েন্টের বাজেট কম, তারা এক্সপার্ট, তারা মার্কেটে জানে কোথায় কাজ কাদের কাছ থেকে করে নেওয়া যাবে। স্টিল না, মনে রাখতে হবে এখন পর্যন্ত কিন্তু মার্কেট স্যাচুরেটেড না। কালকে আমার আরেকটা মার্কেটিং এজেন্সির সাথে কথা হইতেছিল, তো ওকে বললাম যে ওর নাম ম্যাট, বললাম ম্যাট ধরো তুমি আমার হায়ার করবা। বর্তমানে ওর একজন একজন এমপ্লয়ি আছে, ইন্ডিয়া থেকে নিচে ওরে।
ও যে খুব ভালো তা না, মিড লেভেলের, বাট ও ট্রাই করে কীভাবে প্রবলেম সলভ করা যায়। ও কোনো কিছু না জানলে ইনস্ট্যান্টলি সেটা শেখার চেষ্টা করে। তো বললো যে আমি তোমারে $3,500 দেবো, বাট এখন হায়ার করতে পারবো না, কারণ আমার অলরেডি টিম মেম্বার আছে। আমি মান্থলি $2,000 থেকে $5,000 আমার স্টেবল ইনকাম, বাট যখন আমার $10,000 থেকে $15,000 আসবে তখন আমি তোমারে $3,500 দিতে পারবো। হ্যাঁ, ভালো, গুড অফার। আমি তো আসলে তার মানে আমি $3,500 কাজ পাওয়ার যোগ্য। ব্রো, ডোন্ট বি ফানি। মানে ও আমাকে মনে করতেছে আমি মানে বিশাল বড় এক এক্সপার্ট, যদিও মনে করাটা স্বাভাবিক, কারণ একটা কথা আছে, ফেক ইট আনটিল ইউ মেক ইট। আপনারা অনেকেই হয়তো আমাকে মনে করতেছেন আমি অনেক বড় সড়ো মাপের কেউ একজন, কিন্তু আসলে তো সেরকম না। স্টিল আমিও শিখতেছি, এবং প্রত্যেক দিনই শিখতে হবে। প্রত্যেক দিন নতুন জিনিস মার্কেটে আসতেছে, আপডেট হইতেছে, এবং এইটা নিয়ে আপনি যখন একটা ভিডিও 15 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করেন, ওই 15 মিনিটের ভিডিওটা করার আগে 3-4 ঘন্টা অ্যানালাইসিস করা লাগে জিনিসটা কি, তাই না? তো প্রত্যেকদিন শিখতে হবে, জার্নিটা কন্টিনিউয়াস। কালকে না কে যেন বললো মাঝখানে যে ভাই একটা ইউটিউব ভিডিও দেখছে আমাদের কমিউনিটিতে, আমি মানে পরে বলছিল যে ভাই মিসেল সারছেন। তো কথা হলো যে ভাই একটা ইউটিউব ভিডিও শেয়ার করছে যেখানে বলা হয়েছে যে এআইতে আমাদের কি বলে চাকরি খাইয়ে দেবে, বা এআইতে আমাদের। এখন এই কথা তো শুনতেছি যখন এআই আসছে তখন থেকে। কপিরাইটাররা প্রথম দিকে রিপ্লেস হয়ে যাইতেছে, ডিজিটাল মার্কেটার যাচ্ছে, গ্রাফিক ডিজাইনার যাচ্ছে, কিন্তু কেউই যাচ্ছে না, যাবেও না। কারণ এআই আপনাকে হেল্প করবে, এআই আপনাকে গাইডলাইন দেবে, আপনার প্রসেসটাকে স্মুথ করবে, স্টিল না আপনাকে রিপ্লেস করতে পারবে না। একসময় আপনি থাম্বনেল ম্যানুয়ালি করতেন, ডিজাইন সুন্দর হইতো না, সব কিছু নিজের আইডিয়া নেওয়া লাগতো। এখন আপনি থাম্বনেল ম্যানুয়ালি করবেন, বাট থাম্বনেলের আইডিয়া, কনসেপ্ট, টেক্সট যা আছে সবাই আপনাকে দিবে। আপনি বলবেন আপনার কনসেপ্ট, আপনার ভিডিও সম্পর্কে, ও আপনাকে একটা থাম্বনেল বানাই দেবে, ওইটা আপনি ব্যবহার করতে পারবেন না, বাট স্টিল নাও ইউ হ্যাভ দ্য আইডিয়া যে ব্যাকগ্রাউন্ড এরকম হলে ভালো, আই লাইক দিস। 3-4টা ভেরিয়েন্ট দেখার পর ওই 3-4টা ভেরিয়েন্ট মিলে আপনি ইজি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 1 ঘন্টা বই চিন্তা করতে হচ্ছে না যে এটার ব্যাকগ্রাউন্ড কী দেবো। এরকম করে কপিরাইটার রিপ্লেস হয়ে যাইতেছে সে আগে থেকেই, বাট রিপ্লেস হবে না, কারণ হিউম্যান লাইক রাইটিং স্টিল নাও আপনি ক্লড 4 ব্যবহার করেন, সনেট 4, অথবা ডিপসিকের R1, অথবা আপনি অন্য যে কোনো এআই ব্যবহার করেন, ওর লেখার মধ্যে আপনি এআই একটা ভাব পাবেনই, হয় প্রথম শব্দ না দ্বিতীয় শব্দ মাঝখানে ওকে বলে দিতে হয় যে ডোন্ট অ্যাড দ্য এআই রিলেটেড ওয়ার্ড লাইক এলিভেট, ট্রান্সফর্ম, সামথিং লাইক দ্যাট। ইভেন মাঝে মাঝে বলে দিলেও না কাজ হয় না, কিছু কিছু ওয়ার্ড আছে তারা ব্যবহার করবে, রাইট, হ্যালোসিনেট করে। তার মানে কি একজন কপিরাইটারে কিন্তু কপি করতে মানে রিপ্লেস করতে পারতেছে না, পসিবল না এটা। তো রিপ্লেস হয়ে যাচ্ছে অনেক আগে থেকেই, এখন পর্যন্ত হয় নাই, আই হোপ হবেও না মানে 2-4-5 বছরে, কারণ এখন পর্যন্ত অতটা স্মার্ট এনাফ না। আর যখন হবে তখন হয়তো বা আমরা এআই এর গোলামি করবো, সেটা অনেক দূরের কথা। স্টিল নাও যারা বানাইতেছে তাদের কাছে কন্ট্রোল আছে। এনিওয়েজ, আমরা আসলে আজে বাজে পেঁচাল না পারি। তাহলে এখন আমাদের প্রশ্ন অ্যান্সার পর্ব, যেখানে আমরা আপনাদের প্রবলেমগুলো একটু দেখি, সলভ করি। কে প্রবলেমে আছেন যেটা সলভ করা যায়? ভাই রিঅ্যাক্ট বেসড আপনি অন্য একটা এআই দিয়ে একটু করে দেখাইলো। কোনটা, পাইনকন বাদে? না, চ্যাট জিপিটি বাদে। চ্যাট জিপিটি বাদে? আচ্ছা, চ্যাট জিপিটি বাদে তো করা যায়। ওদের চ্যাট জিপিটি বাদে যেটা আছে সেটা হলো মাইক্রোসফটের অ্যাজিউর মনে হয়, অথবা অন্য 2-3টা মডেল আছে। সেম জিনিস হওয়ার কথা, আমি এগুলো ব্যবহার করিনি, সেম জিনিস হওয়ার কথা, কারণ আমি প্রবলেম ফেস করছি তো এখানে মূল যে প্রবলেম ফেস করতেছেন সেটা হলো ওদের ডাইমেনশন। এখন একটু এক্সপ্লেন করে ডাইমেনশন জিনিসটা কি, রাইট? অনেকে জয়েন করছেন। ডাইমেনশন জিনিসটা র্যাগের ক্ষেত্রে ডাইমেনশন জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝার ব্যাপার। র্যাগ কিভাবে কাজ করে আগে এটা বুঝি। যখন র্যাগ এজেন্টকে আপনি কোনো তথ্য দেন, সেই তথ্যটা স্টোর করে, রাইট? ও কিন্তু টেক্সট আকারে স্টোর করে না। ধরেন আপনি দিলেন যে হাই হাউ আর ইউ, এই শব্দ, এই ওয়ার্ডটা, এই লাইনটা ও স্টোর করলো ওর সিস্টেমে, বাট ওকে এই হাই হাউ আর ইউ শব্দ আকারে স্টোর করে না, ও এটা শব্দ আকারে স্টোর করে না, ও স্টোর করে 0-1 বাইনারি আকারে, বাইনারি ডেটা আকারে ও স্টোর করে। এখন কথা হলো এই যে ডাইমেনশন 512 ডাইমেনশন, 1536, এই যে ডাইমেনশনগুলো হলো যখন ও ডেটাটাকে স্টোর করবে তখন 512 ডাইমেনশনে ও কম ভ্যারিয়েন্ট দিবে। যেমন হাই হাউ আর ইউ, এটার যে 0-1 এটার ভ্যারিয়েন্ট দিবে ধরেন 5 বার, 5টা ভ্যারিয়েন্ট ও সেম জিনিসটা স্টোর করলো।
1536 যে ডাইমেনশন, এই ডাইমেনশন এটাকে 25 বার স্টোর করলো। কারণ কি? কারণ ও ওই কনসেপ্ট, আইডিয়া, ইমোশন সব কিছু মিলাইয়া 25টা ভ্যারিয়েন্টে ও 0-1 বাইনারিভাবে অ্যাটাচ করলো ওর সিস্টেমে। যখন আমরা ডাইমেনশন বাড়াইয়ে দেই তখন ওর কাছে মানে ওই সেম মেসেজ বা সেম তথ্যের অনেকগুলো ভ্যারিয়েশন থাকে। তো যখন আপনি ডাইমেনশন বাড়াই দিয়ে সেট আপ করবেন এবং যখন আপনি ওকে কল করবেন, আবার মানে ডাইমেনশন বাড়াই দিয়ে আপনি স্টোর করলেন এবং যখন কল করবেন তখন সেম ডাইমেনশন আপনার হইতে হবে। কারণ কি? যখন আপনি ওর কাছে সেভ করতেছেন এবং চাচ্ছেন, দুইটার মধ্যে তো কম্বাইন হইতে হবে। কম্বাইন হওয়ার পরে না ও আপনার তথ্য মিল করতে পারবে। তার মানে কি, আপনি যখন হাই হাউ আর ইউ আবার ওকে চাচ্ছেন তখন কিন্তু ও ওই 25টা ভ্যারিয়েন্ট আবার ওখানে সার্চ করবে এবং 25টা ভ্যারিয়েন্টের সাথে মিলাইয়া যেইটা সবচেয়ে বেশি মিলবে ওই ভ্যারিয়েন্টের সাথে সেই তথ্যটা আপনাকে দিবে, রাইট? যখন আপনি ডাইমেনশন কমাই দিবেন তখন ও প্রসেস করতে পারে দ্রুত, কারণ ওর কাছে ভ্যারিয়েশন কম। ও কম ভ্যারিয়েশনের মধ্যে যেইটা সবচেয়ে বেশি মিলবে সেইটা দিবে। যখন ডাইমেনশন বাড়াই দিবেন তখন ওর কাছে বেশি ভ্যারিয়েশন আছে এটার, তখন ও ওই অতগুলো তথ্য মিলাইতে গিয়া সময় বেশি নেবে, বাট রেজাল্ট একুরেট আসবে। তার মানে র্যাগের ক্ষেত্রে যেখানে আমাদের সময় সেন্সিটিভিটিটা নাই, যেমন বলতে পারি কেউ লাইভ কলে কথা বলতেছে এবং আপনি তাকে লাইভ কলের তথ্য দিচ্ছেন, তখন আপনার অ্যাকুরেসির থেকে দ্রুত তথ্যটা দেওয়া জরুরি। কারণ আপনি একটা প্রশ্ন করার পরে যদি 3 সেকেন্ড সময় নেন প্রশ্নটা অ্যান্সার দিতে, সেটা ইফেক্টিভ না, এফিসিয়েন্ট না, মানুষ বিরক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কম ডাইমেনশন ব্যবহার করে যদি আমরা ডাটাটাকে স্টোর করি, তার মানে ও কুইক রেসপন্স দিতে পারতেছে, যেটা 3 সেকেন্ড লাগলো ওইটা 1 সেকেন্ড লাগলো, আধা সেকেন্ডের মধ্যে প্রসেস করতে পারতেছেন। তো সিম্পলি যেই প্রবলেমটা ফেস করছেন আপনারা, আমি দেখছি আপনারা চ্যাটিং ফ্যাটিং অনেক করছেন, এটা হলো ডাইমেনশন প্রবলেম। যখন আপনি ডাটা স্টোর করবেন, যেই ভ্যারিয়েশনে যেই ডাইমেনশন আপনি স্টোর করবেন, সেম ডাইমেনশন দিয়ে আবার ওকে রিট্রিভ করতে হবে। সিম্পল কথা। তার মানে র্যাক সম্পর্কে তো ধারণা হইলো যে র্যাক কীভাবে কাজ করে। জি ভাই, একটা প্রশ্ন ছিল ভাই, কোল্ড কলিং এর জন্য মনে করেন দেশ থেকে আমি ইউকে কিংবা ইউএস কোনো প্রতিষ্ঠানে আমি এখানে ওই দেশে কোল্ড কলিং করবো আর কি। এখন এটার জন্য ভাই এটা সিস্টেমটা কেমন? সিস্টেমটা বুঝতে পারছি, টুইলও আছে, তারপর আরো কিছু আছে। এখন মানে খরচটা কেমন হতো বলতে পারবেন? খরচ টুইলিওর কস্ট হলো পার মিনিট 3 থেকে 4 সেন্ট, ইউএসএ বা ইউকে যে কোনো নাম্বারে 3 থেকে 4 সেন্ট, সর্বোচ্চ 5 সেন্ট খরচ পার মিনিট, খুবই চিপ। বাট প্রবলেম হলো কোল্ড কলিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউএসএতে ওদের গাইডলাইন যেটা ওটা ফলো করতে হবে, এবং যদি আপনি ফলো না করেন, বাংলাদেশে আমাদের মানে টার্মস অ্যান্ড কন্ডিশন বা এই জাতীয় এই যে জিনিসগুলো আছে, প্রাইভেসি পলিসি, এগুলো নিয়ে খুব বেশি কনসার্ন না আমরা। বাট ইউএসএ ইউকেতে যদি আপনার অ্যাকাউন্টের উপরে কি বলে নাম্বারের উপরে কোনো ক্লেম করে, সেটা আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনার মানে ফিনান্সিয়াল বা ফিজিক্যালি কোনো ক্ষতি হবে না, যেহেতু আমরা এই বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এটা অ্যাপ্লিকেবল না। বাট অ্যাগেন আমাদের এইটা মেনটেন করে চলা উচিত, কারণ আমরা যখন বিজনেস করব, প্রথম কথা হইলো বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি আমরা স্ক্যাম করি, এই জিনিসটা মাথা দিয়ে ফালাই দিতে হবে। আর দ্বিতীয় কথা হইলো তাদের রুলস অ্যান্ড রেজুলেশনের সাথে আমাদের চলতে হবে। এক্ষেত্রে কোল্ড কলিংয়ের ক্ষেত্রে রুলস যেগুলো আছে ফলো করতে হবে, এবং খরচের ব্যাপারে খুব যে বেশি কস্ট তা না ফ্রম দ্য ইউএসএ ইউকে পার্সপেক্টিভ। কারণ একটা কল বা একটা লিড যদি $1 থেকে $1.5 ভিতর ক্লোজ হয়, হিউজ একটা ব্যাপার। কারণ সেম জিনিসটা ক্লোজ করতে আপনার $5 থেকে $7 খরচ হইতে পারে যদি আপনি হিউম্যানলি কোনো সিস্টেম ব্যবহার করেন। এক্ষেত্রে আবার সবাই যে এই কোল্ড কলিং বা এই সিস্টেমটা নিবে তাও না। কারণ ধরেন একজন ডক্টর তার চেম্বারের জন্য একটা সিস্টেম নেবে, সে এআই কোল্ড কলিং নিবে না বা এআই কোল্ড রিসিভার নিবে না। কারণ যে অসুস্থ সে এআইয়ের সাথে কথা বলতে চাইবে না, সে হিউম্যানের সাথে কথা বলতে চাইবে, কারণ সে সিরিয়াস। তো এই ক্ষেত্রে বিজনেস ভ্যারিয়েশন আছে, প্রবলেম আছে, বাট স্টিল এখন পর্যন্ত আমরা যেই লেভেলে আসি এআই ভয়েস কলিং বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে, মোটামুটি মিড লেভেল বা স্মল বিজনেস ওনাররা এটা ব্যবহার করতে পারে, এবং বড় বিজনেসেরা ব্যবহার করতে পারে ইনকামিং যে কলটা, যেটাকে আমরা বলি ইনবাউন্ড কলিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। এটি ইফেক্টিভ, কারণ তাদের অনেক খরচ বাঁচবে। সেম তথ্য একজন মানুষ ফোন দিছে, ফোন দেওয়ার পরে ওই বিজনেস সম্পর্কেই জানতে চাইতেছে, যেটা আপনি একটা র্যাগ এজেন্টে সেট আপ করতে পারেন, সেখান থেকে তথ্য নিয়ে ওই কল এজেন্ট তাকে তথ্য দিবে। সিম্পল জিনিস। যারা রিয়েল এস্টেটে আছে ওদের জন্য এটা গোল্ড মাইন হবে, বিকজ রিয়েল এস্টেটে তারা অসুস্থ ওই বিষয়টা, মানে এখানে তো কনভারসেশনটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড।
মানে একটা এক ধরনের একটা অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্টের মধ্যে ট্রানজাকশন নিয়েই বেশিরভাগ সময় কথাবার্তা হয়। ওদের জন্য এই ইনবাউন্ড কিংবা আউটবাউন্ড কলিং আমার মনে হয়, আমি যা দেখতেছি আর কি ইউটিউবে, আমার মনে হয় ওইখানে ওই চাহিদা খুব বেশি হবে। যেটা বললাম, যেই সেকশনগুলোয় প্রবলেম ওটা হাতে গোনা সামান্য, মানে হারাম জিনিসটা খুব কম, হালালটা বেশি। তো এই ব্যবহার করার ক্ষেত্র বিশেষ অনেক বেশি, অনেক বিজনেস ব্যবহার করতে পারবে। যদি 100 বিজনেস থাকে 100-র মধ্যে 80 থেকে 85টা বিজনেস এই সিস্টেম ব্যবহার করতে পারবে, 15টা বিজনেস হয়তো বা নিবে না বা তাদের রিকোয়ারমেন্টের সাথে মিলবে না। অ্যাগেন গুড অপশন। এবং এখন যেই লেভেলে আছে, রিসেন্টলি V3 লঞ্চ করছে 2 সপ্তাহ আগে 11 ল্যাবসের, গ্রেট। এবং বাপির ভিতরেই ওয়ার্কফ্লো ক্রিয়েট হয়েছে, অনেক অপশন ক্রিয়েট হইতেছে। এখন কথা হলো, এই যে আগের প্রশ্নে যদি যাই, তাহলে আমাদের কি AI রিপ্লেস করবে না? রিপ্লেস তো করতেছে না। বাপি এত বড় কোম্পানি, তারা এখন যে সিস্টেমটা বিল্ড করছে সেখানে আপনি N8N ছাড়াই গোহাই লেভেলের সাথে বাপির মধ্যে কানেক্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনি N8N-এর ওয়ার্কফ্লো বিল্ড করা লাগবে না, ওদের নিজেদের ওয়ার্কফ্লোর সাথে আপনি কানেক্ট করতে পারবেন। হয়তো বা নিয়ার ফিউচারে বাপি টোটাল সবগুলো সিস্টেমের সাথে কানেকশনের অপশন নিয়ে আসবে, তখন আমাদের N8N প্রয়োজন নেই, তখন আমরা বাপির ভিতরেই ক্রিয়েট করব। মনে রাখতে হবে, জিনিসটা ইজি হয়ে যাইতেছে, বাট এই ইজি জিনিসটা করার জন্য তো লোক লাগবে। সামহাও একজন তো লাগবে যে এটা করে দেবে। আপনার কাছে ইজি মনে হচ্ছে, আপনার কাছে 2-4টা টিপ দিলে হয়ে যাচ্ছে, যে বোঝে না তার কাছে তো অনেক কিছু। কিন্তু প্রবলেম হলো, যখন ইজি হয়ে যাবে তখন কস্ট অনেক কমে যাবে, মানুষ এত খরচ দিতে যাবে না। এখন যেমন একটা N8N ওয়ার্কফ্লো ভয়েস এজেন্ট ক্রিয়েট করতে গেলে স্টিল নাও $5,000 থেকে $6,000 সেট আপ ফি ইনক্লুডিং মান্থলি চার্জ। স্টিল নাও এখনও চার্জ হচ্ছে। নিয়ার ফিউচারে মেবি এটা কমে আসবে, $1,000-2,000 ভিতরে সেট আপ ফি চলে আসবে। কারণ এখন যেটা 1-2 দিন সময় লাগতেছে ক্লায়েন্টের নলেজ বেস থেকে শুরু করে সব কিছু সেট আপ করতে, হয়তো বা নিয়ার ফিউচারে এটা চলে আসবে 1 ঘন্টা 2 ঘন্টায়, কস্ট কমে যাবে, স্বাভাবিক। বাট যাচ্ছে না। ভাইয়া ওই যে ইমেইল ফলো আপ সিস্টেম 2 এর ভিডিওটা একটু কষ্ট করে দিয়েন। ভাই আমি তো মানে ভিডিও তো পাবেন অবশ্যই ইনশাল্লাহ। আমি তো কমিউনিটিতে আরও 2টা মডিউল অ্যাড করছি। সেটা হলো আপনার এমসিপি নিয়ে আসলে আমার মডিউল ছিল না, আমি ভুলে গেছিলাম। এমসিপি কিন্তু খুব পাওয়ারফুল একটা জিনিস, মডেল কনটেক্সট প্রোটোকল। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিই, এটা এমসিপি হলো আপনার মানে এতদিন যাবত আমরা যে লিড জেন থেকে শুরু করে যা কিছু অটোমেটেড অনেকগুলো মানে এআই এজেন্টের সাথে যদি কোনো টুল কানেক্ট করি, সেটাকে ওকে বলতে হয় তোমার সাথে এই টুল আছে, এইটা দিয়ে এই কাজ করো। বাট মডেল কনটেক্সট প্রোটোকলের সাথে এই জিনিসগুলো লাগে না, ও খুবই পাওয়ারফুল। ও জানে ওর কী ক্ষমতা আছে, ও জানে ওর সাথে কোন টুল কানেকশন আছে, ও জানে ওর কোথায় যাইতে হবে, ও জানে কি করতে হবে, ও জানে ও কী রেসপন্স দিতে হবে। খুবই পাওয়ারফুল জিনিস। ক্লড নিয়ে আসছে, গত বছর লঞ্চ করছে ওরা, বাট স্টিল নাও এটা অনেক মানুষ ডেভেলপ করতেছে, হচ্ছে আন্ডারগোয়িং। কিন্তু আমাদের এটা জানতে হবে, বুঝতে হবে, কারণ নিয়ার ফিউচারে দেখা যাবে যে এই এমসিপি অনেক পাওয়ারফুল হয়ে দাঁড়াইছে। আমাদের N8N-এর ভিতরেই সব কাজের ক্ষেত্রে এমসিপি লাগতেছে। এমসিপির মডিউল নিয়ে ভিডিও আসতেছে। তো এটা আসলে ওয়ান গোয়িং প্রসেস, ইনশাল্লাহ রেগুলারলি যে আপডেট আসবে দেওয়া হবে। আরও একটা মডিউল অ্যাড করছি, সেটা হলো একটু দেখে বলি। ওকে, আমাদের কিন্তু এই যে কমিউনিটিতে প্রবলেম হচ্ছে, যেটা দেখলাম আমার এখানেও মাঝে মাঝে 404 ইরর আসতেছে, মাঝে মাঝে চলতেছে। এটা একটা খুবই বাজে প্রবলেম, যার জন্য আমি অলরেডি ডেভেলপারদের ট্রান্সফার করছি। যা কিছু আছে সব কিছু আমাদের নিজেদের সার্ভার, হাই সুপারফাস্ট সার্ভার আমরা নিয়ে নিছি অলরেডি। আজকে আমাদের সার্ভার অ্যাপ্রুভ হয়েছে, তো ওখানে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। আর ওখান থেকে মেবি ট্রান্সফার হইতে 1-2 দিন সময় লাগবে। ও আরেকটা জিনিস, সেটা হলো ভাইব কোডিং, ভাইব মার্কেটিং। এই 2টা জিনিস আমরা অ্যাড করতেছি। ভাইব কোডিং কিন্তু সবার জন্য, যারা বলে যে কোডিং ছাড়া অটোমেশন শেখা যায় না, কোডিং তো জানার দরকার নাই, তবে ভাইব কোডিং জানার দরকার আছে। কারণ প্রম্পটিং, ভাইব কোডিং মূলত জিনিসটা হলো প্রম্পটিং। আপনি কোডিং করবেন বাট উইদাউট রাইটিং দ্য কোড। আপনি বলবেন, এরপরে কোড নেবেন, চেক করবেন, মডিফিকেশন লাগবে মডিফাই করবেন, আবার চেক করবেন। বাট প্রসেসটা এখন পর্যন্ত আমার কাছে মানে খুব বাজে লাগে। আমি রিসেন্টলি আমাদের ওয়েবসাইটটা মডিফাই করছি, আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। ওকে, এন্টায়ার স্ক্রিন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যায়। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, তাইলে রিসেন্টলি ওয়েবসাইটটা আপডেট করছি। বাট জানেন বিষয়টা, এই ওয়েবসাইটটা কিন্তু ফুললি এআই দিয়ে ক্রিয়েট করা। এই ডিজাইনটা কিন্তু ফুললি এআই দিয়ে, পুরো ওয়েবসাইটটা এই যে মানে অসাম ডিজাইন, এই ডিজাইনগুলো কিন্তু ফুললি এআই দিয়ে ক্রিয়েট করা।
টোটাল ওয়েবসাইটটা ফুললি এআই দিয়ে ক্রিয়েট করা। বাট এই যে প্রম্পটিং বা এই যে চেঞ্জ, এই জিনিসগুলো করতে কিন্তু অনেক সময় লাগছে। স্টিল নাও ভাইয়া দেখে তো মনে হইতেছে না একটা মানুষ বানাইছে তাই মনে হইতেছে দেখে। হ্যাঁ, এটা তো এইটাই তো ভাইব কোডিং, এই জিনিসটাই তো মনে করেন যে খুবই পাওয়ারফুল, যেটা শেখা এরকম আরো কয়েকটা টুলস আছে তো, যে আমি একটা করছিলাম। ডোরা এআই দিয়ে আমি একটা করছিলাম মোটামুটি, বাট ওইটা জাস্ট মানে প্র্যাকটিস পারপাসে করছিলাম, কখনো ইয়ে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য এগুলো যথেষ্ট। হ্যাঁ, একটা প্রম্পট দিয়ে একদম ইজিলি ক্রিয়েট করে ফেলানো সম্ভব। ভাই আপনি হ্যাঁ? কারসর দিয়ে বানাইছেন ভাই? না কারসার ইউজ করিনি ভাই, আমি করছি কঠিন ভাইব কোডিং, মানে লিটারালি মানে আমি মানে কি বলে কোনো কনসোল ছাড়া লিটারালি আমি ব্যবহার করছি ক্লড, আর ব্যবহার করছি নিনজা এআই, এইগুলো ব্যবহার করে আমি কিন্তু মানে কোনো কনসোলের ভিতরে যাইনি। আমার এই ভিডিওস হইছে আর কষ্ট মনে বেশি হইছে। রাইট কনসোল ছাড়া ক্রিয়েট করার জন্য কষ্ট বেশি। তবে এই সেম জিনিসটা ক্রিয়েট করতে আমি যদি লাভাবেল বা এই জাতীয় যে সফটওয়্যারগুলো আছে ওইটা দিয়ে যদি করতাম তাহলে আমার অনেক ইজি হতো, কারণ লাভাবেলে একটা প্রম্পট দিয়ে ফুল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলা সম্ভব উইদিন 10 মিনিটস। বাট আমি এটা যেটা করছি সেটা হলো আমি টোটাল কন্ট্রোল, মানে দেখেন যখন ইজিলি কোনো কিছু করবেন তখন আপনি ওইটা ইনডেপথে বুঝতে পারবেন না যে জিনিসটা কি হচ্ছে, কোথায় মিস্টেক হচ্ছে, কিভাবে এটা করতেছে। বাট যখন আপনি এটা ম্যানুয়াল করবেন তখন আপনি জানবেন যে কি হইতেছে, আমার কি করা উচিত এবং ব্যাকএন্ডে কি হইতেছে। যেমন রিসেন্টলি অনেক কথা হইতেছিল যে এই HTTP নোটটা আবার শেখার জন্য। এখন ধরেন এইখানে আমাদের আমরা এপিআই কানেক্ট করছি, বাট এপিআইয়ের জন্য যদি একটা নোট থাকতো, সিম্পলি আমরা যদি বলি গুগল শিটের নোট, রাইট? এখানে শিট থেকে আমরা ধরি গেট রো। এখন এইখানে তো আমাদের অলরেডি সব প্রিডিফাইন্ড, এখানে আমাদের অলরেডি সব প্রিডিফাইন্ড, এখানে জাস্ট আমরা কানেক্ট করবো এবং আমাদের ফিল্টার অ্যাড করে অ্যাটাচ করবো, রাইট? সব কিছু ইজিলি ক্রিয়েট করা সম্ভব, প্রিডিফাইন্ড। বাট হোয়াট ইফ আমাদের এই সেম জিনিসটা আমাদের একটা HTTP নোট ব্যবহার করে করতে হবে, তখন কি হবে? তখন কিন্তু আমাদের এই জিনিসটা, এই যে ব্যাকএন্ডে যে জিনিসটা চলতেছে এই সেম জিনিসটা কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হবে। আর যখন আপনি ম্যানুয়ালি করবেন তখন কিন্তু আপনি জিনিসটা সম্পর্কে পুরোপুরি ধারণা চলে আসবে, আপনি জানবেন যে কিভাবে হচ্ছে, কোথায় চেঞ্জ করতে হবে এবং সিস্টেমটা কিভাবে চলে। তো এই জন্য ম্যানুয়াল ভাইব কোডিং বা যাই বলি না কারণ ম্যানুয়ালি কোনো কিছু করার কিন্তু এখানে খুব বেশি বেনিফিট। ওকে, আমাদের কি কোনো কোশ্চেন আছে যেটা আপনারা আটকা পড়ছেন, এটা সলভ করা যায় একসাথে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ওই যে ইমেল রিপ্লাইয়ের বিষয়টা বলেছিলাম, ইমেল রিপ্লাইয়ের বিষয়টা তো আমার মাথায় আছে। আমি আসলে এখন পর্যন্ত জিমেল ব্যবহার করে রিচ আউট থেকে শুরু করে কোনো কিছু করে নেই, যার জন্য ওই সিস্টেম মানে ওই জিনিসটা আমার ট্রাই করা হয় না এখনো। আমি ওইটা আপনার এই যে ভিডিওটা আমি এখন পর্যন্ত এখানে প্লে করে রাখছি, কারণ কি আমি যদি এই ট্যাবটা ক্লোজ করে দেই তাইলে আমার এটা মনে থাকবে না। আমি এটা ওপেন করে রাখছি, এটা ফিক্স করার আগ পর্যন্ত এটা ওপেন থাকবে। ফিক্স করা বা এটার সমাধানকে এটা বের করার পরে আবার আপনাকে আপডেট দেওয়া হবে, নো প্রবলেম, আমি এটা মাথায় আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই ইমেল রিপ্লাই নিয়ে আমি অটোমেশন তৈরি করছিলাম আপনার make.com। আমি এই ইমেল রিপ্লাই নিয়ে অনেক আগে থেকে এগুলো নিয়ে ঘাটাঘাটি এনআইটিতে জানি না কিভাবে করে, বাট আমার মনে হয় না তো কঠিন কিছু হবে। ইমেল রিপ্লাই তো কঠিন কিছু হওয়ার কথা না। make.com এটা খুবই ইজি ওয়ার্ক প্রসেস। না কঠিন বলতে উনি যেটা বলছে সেটা হলো ওনার এই প্রবলেম যেটা ছিল সেটা হলো যখন রিপ্লাই করার পরে ও আলাদা একটা তৈরি হয়, মানে আলাদা একটা ইমেল হেড তৈরি হয়। এই যে আলাদা ইমেল হেড তৈরি হয়, এখন এটা আসলে অনেকটা আলাদাভাবে ইমেল হেড তৈরি হয় না তো। আপনার রি ওয়ার্ডটা যদি আপনার হেডারের আগে থাকে, মানে আপনার যে হেডারটা আছে সেটার আগে যদি রি ওয়ার্ডটা যদি ঠিকমতো বসানো হয় এটা অটোমেটিক্যালি আপনার রিপ্লাই হিসেবে নিচে বসে। প্রবলেম তো আমার ক্ষেত্রে হয় না, এটা কেন প্রবলেম হচ্ছে ওনার যে প্রবলেম মূল যেটা ফেস করতে সেটা হলো ওই যে মেইন যে ইমেল হেড, সেই মেইন ইমেল হেডের রিপ্লাইয়ের সাথে কিন্তু নিচের দিকে অ্যাড হচ্ছে না। এটাই তো, এটা কেন হবে? এটা তো আর কথা নয়। সেটা তো আমি বলছি, এটা কি আপনার ক্ষেত্রে কি হয় নাই? না আমার ক্ষেত্রে ডাইরেক্ট হয়ে গেছে, কোনো প্রবলেম করেনি। জাস্ট রিওয়ার্ডটা আমি আগে ইউজ করলাম, এটা অটোমেটিক্যালি বুঝবে। এটা কি মেক থেকে বলতেছেন না এটা N8N থেকে বলতেছেন? মেক থেকে বলতেছি, মেক থেকে বলতেছেন, তাইলে মেবি এটা আমাদের N8N রিলেটেড কোনো ইস্যু। তবে আমি এটা ট্রাই করে দেখবো যেখানে প্রবলেম কোথায়।
বেটার কোনো অল্টারনেটিভ অপশন থাকলে যেখান থেকে সব এক জায়গায় থাকবে, ইজি টু নেভিগেট এবং ফিক্স করা, সব এগুলো অ্যান্সারগুলো একসাথে দেখা। আমি যদি ম্যানুয়ালি কোনো রিপ্লাই করতে চাই তাহলে আমার আবার ওই রি মেসেজগুলোর মধ্যে যাইতে হবে, ফ্রাস্ট্রেটিং। এক্ষেত্রে সব এক জায়গায় থাকাটা খুব বেশি জরুরি। আমার মনে হয় আসলে এটা ফিক্স করা জরুরি, যদিও একান্তই কোনো ওয়ে না থাকে সেটা আলাদা হিসাব। ওকে, আচ্ছা ভাই, এগুলো অটোমেশন যে আমরা রিপ্লাই দেই লিঙ্কডইন বা ইমেল, এগুলোতে কি আইডি তে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, বা হইলে ভাইটা কিভাবে রিমুভ করা? না, ইমেল রিপ্লাইয়ের ক্ষেত্রে আইডিতে কোনো প্রবলেম নাই। আইডিতে যদি প্রবলেম থাকলো তাইলে তো আমাদের জিমেইলের যে নোড আছে ওইটা কিন্তু থাকতো না। আর আমরা কিন্তু আমাদের জিমেইলের গুগল ক্লাউড কনসোলে আমার জিমেইলের অ্যাক্সেস আমি দিছি, হেই আমি চাই আমার জিমেইল ব্যবহার করে থার্ড পার্টি কোনো সার্ভিস ইমেল করুক। প্রবলেম হবে তখন যখন আপনি আপনার দৈনিক লিমিট ক্রস করবেন। ফ্রি জিমেইলে আপনি দৈনিক লিমিট 250 ইমেল সেন্ড করতে পারবেন। যখন আপনি এটা ক্রস করবেন তখন আপনার জিমেইল ফ্ল্যাগ করবে আপনাকে। আর নতুন জিমেইল দিয়ে ইমেল রিচ আউট করবেন না, কারণ আমি আসলে অনেক ইমেল মার্কেটিং করছি, তো তার জন্য ইমেল মার্কেটিং সম্পর্কে খুব বেশি ধারণা আছে। আমি আপনাদেরকে ইমেল মার্কেটিংও শেখাবো ইনশাল্লাহ। তো ইমেল মার্কেটিংয়ে আপনি রেপুটেটেড যে ডোমেইন এটা ব্যবহার করবেন। ডোমেইন বলতেছি না আমি, জিমেইলের ক্ষেত্রেও অনেক সময় নতুন জিমেইল থেকে ইমেল সেন্ড করার পরে সেটা স্প্যামে যায়। অ্যাটলিস্ট 1 থেকে 2 বছরের ইমেল দিয়ে সেন্ড করলে সেটা স্প্যামে যায় না। তারপরও যদি প্রত্যেক দিন আপনি 200 থেকে 300 বা 200 থেকে 250 ইমেল সেন্ড করেন, মাস্ট বি সাম কোম্পানি আপনাকে ফ্ল্যাগ করবে এবং আপনাকে স্প্যামে দিব। এক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ মেথড ইমেল মার্কেটিংয়ের জন্য সেটা হলো কোনো রেপুটেটেড কোম্পানি থেকে তাদের সার্ভার নিয়ে ব্যবহার করা। আর যদি নিজের সার্ভার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার নিজের আইপি ব্যবহার করা, নিজের ডোমেন ব্যবহার করা। ডোমেনটা অ্যাটলিস্ট মানে কি বলে এটাকে একটু এইজ বাড়ানো, বয়স বাড়ানো। নতুন ডোমেন নিয়ে, নতুন সার্ভার নিয়ে, আপনি নতুন আইপি নিয়ে যদি প্রত্যেক দিন 1000 ইমেল সেন্ড করেন, আপনার সার্ভার ফ্ল্যাগ হবে, স্প্যাম হাসে আপনার সার্ভার চলে যাবে, প্লাস আইপি চলে যাবে, আপনি আর ইমেল সেন্ড করতে পারবেন না। তো এটার রুলস হলো প্রথম সপ্তাহে আপনি 10টা 15টা 20টা করে ইনক্রিজ করবেন। এরপরে 2-3 মাস পরে গিয়ে আপনি 1000 থেকে 2000 ইমেল। ওয়ার্ম আপ করানো, বুঝি নাই? ওই আর ওয়ার্ম আপ করানো আছে নতুন ইমেল নেওয়ার পরে এটাকে। তো এখন এই ওয়ার্ম আপ প্রসেস কিন্তু অনেক কোম্পানি তাদের সার্ভার সিস্টেমের ভিতরেই দিয়ে দেয় যে কিভাবে ওয়ার্ম আপ করতে হয়, এবং আপনি ডোমেইন বা সার্ভার দিয়ে দিলে ওইটা অটোমেটিক্যালি ওরা ওয়ার্ম আপ করবে। এনিওয়েজ এটা আমাদের পরের বিষয়, আমরা আসলে অটোমেশনে ফোকাস করি। যদি আমরা পরে কি হবে এনআইটেন সার্ভার আপডেট দিবেন বলছিলেন, আমার একটা প্রবলেম যে ছিল ভাই, এটা তো আমাদের এখানে এখন এক্সপ্লেন না করলে হয়, কারণ এটা আমি দিতে চাইছি। আমি গেছিলাম ডাক্তার দেখাইতে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি, এরপর আসলে এখানে বলার প্রয়োজন ছিল না। এনিওয়েজ আমি আসছি, আমি আপনার সার্ভার আপডেট করে দেবো, নো প্রবলেম। ওকে, আর কোনো প্রবলেম কি আছে আমাদের যেটা নিয়ে আমরা দেখতে পারি বা একে অপরকে শিখতে পারি? সবারই সময়ের অনেক মূল্য, প্রত্যেককে বসায় রাখা যাবে না আজে বাজে পেঁচাল পেরা। আর কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি এখানে? একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সময়ের মূল্যটা যদি আমরা বুঝতাম, আমাদের সময়ের জ্ঞানটাই সবথেকে কম। মানে না, এখানে অনেকে আছে ব্যবসায়ী ভাই। আপনারা ব্যবসায়ী কারা কারা যারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন? আমরা আসলে তাদের সময় নষ্ট না করি, তারা কিন্তু সারাদিন কাজ বাজ করে আসার পরে এখানে বসছে শেখার জন্য, অতএব আমরা তাদের সময়টাকে নষ্ট না করি। ওকে, তাইলে আমরা চলে যাই আমাদের ক্লাসে। যারা নতুন আছেন তারা অবশ্যই একটু বেশি বেশি দেখা অ্যাডজাস্ট হইবেন, আমাদের সাথে মিলবেন। তবে আশা করি খুব বেশি কঠিন কোনো কিছু আমরা প্রত্যেকটা লাইভে রাখবো না, এবং এমনভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে সবাই বোঝে, একদম বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত। তো এখন আজকে একটা টিপস নিয়ে আলোচনা করি প্রথমে, এরপরে আমরা এই HTTP নোড নিয়ে আলোচনা করি। তবে এটা একটু ইনডেপথে আলোচনা করতে হবে, কারণ HTTP নোডের ভিতরে অনেক কিছু শেখার আছে। অলরাইট, তো আমরা প্রথমে একটা ওয়ার্কফ্লো আগে নিয়ে নেই। ভাইয়া একটু রেকর্ড রাখেন। হ্যাঁ, অবশ্যই রেকর্ড করা আছে, কমিউনিটিতে পাবেন ইনশাল্লাহ। ওকে, তো আমাদের যারা এআই এজেন্ট নিয়ে অলরেডি কাজ করছেন, তাই না, তারা কিন্তু এআই এজেন্ট সম্পর্কে জানেন যে এআই এজেন্টের নোডটা এটা অনেক ফ্লেক্সিবল, অনেক কাজ করা যায় এটা দিয়া। যেমন আমরা যদি এআই এজেন্ট নেই এবং এটার সাথে যদি অনেক কিছু অ্যাড করতে চাই, তাহলে আমরা এটার সাথে
অনেক কিছু অ্যাড করতে পারবো। তো আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি এখানে, এবং সেম জিনিসটা আমরা অন্য একটা টুলস ব্যবহার করেও অ্যাচিভ করার চেষ্টা করব, এবং দুইটার ভিতরে যে ফ্লেক্সিবিলিটি এটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে এআই এজেন্ট নিয়ে আমরা দেখলাম যে আমাদের একটা চ্যাট মডেল আছে। এআই এজেন্টের ভিতরে আমরা চাইলেই সিস্টেম মেসেজ অ্যাড করতে পারি। আমরা চাইলেই এটার সাথে যে আমাদের স্পেসিফিক যে আউটপুটটা হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি টেক্সট পার্সার থেকে। এখানে আমাদের এই যে আউটপুট জেএসন এটা আমরা ডিফাইন করে দিতে পারি। যারা নতুন আছেন, যারা নতুন জয়েন করছেন, তাদের কাছে এই জিনিসগুলো একটু অদ্ভুত লাগতে পারে, বাট আই হোপ আপনারা ক্যাচ আপ করতে পারবেন। এখন যেটা নিচ্ছেন নিয়ে যান, মাথার উপর দিয়ে যাক, বাট যখন নেক্সট ক্লাসগুলো শুরু করবেন আই হোপ আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এআই এজেন্টের চ্যাপ্টারটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখানে আমরা একটা এআই এজেন্ট নিলাম, এটার সাথে আমরা আউটপুট পার্সার দিলাম। আউটপুট পার্সার জিনিসটা কি এইটা নিয়ে আপনাদের একটা টিপস দেবো, যেটা আপনাদের অটোমেশন বিল্ড করার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে নিত্য নৈমিত্তিক কাজে ব্যবহার হয় এবং আমি এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি, যার জন্য আমাদের এই জিনিসটা জানা জরুরি। ওকে, আমরা কি এপিক পেন্ড ওপেন করছি? ওকে, এটা দিয়ে একটু বোঝাই। ওকে, তো এখন সিম্পলি আমরা এটা ছাড়া একটু টেস্ট করি আমাদের এআই এজেন্ট, ওর সাথে একটু কথাবার্তা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা আউটপুট পাইলাম কি এখানে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। ওকে, আমাদের আউটপুট তো এখানে আছে, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। এখন আমরা সিম্পলি বুঝি, এইখানে যে আমাদের JSON ফরম্যাটটা আছে সেটা হলো লেখা আউটপুট, রাইট? এটা আমাদের আউটপুট লেখা আছে। ওকে, তাহলে একটা মেসেজের ভিতরে আমরা আমাদের আউটপুটটা পাইলাম, যেটা এখানে আসলো হাই হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। বাট হোয়াট ইফ আমাদের একটা স্ট্রাকচার লাগবে যেটা এআই এজেন্ট থেকে আমাদেরকে দিবে, এবং যেইখানে আমরা একটা ফোন নাম্বার প্লাস নাম দিব, এবং আমাদেরকে ও এইখানে শুধু আউটপুটের জায়গায় আলাদাভাবে ফোন নাম্বার, আলাদাভাবে নাম, এটা এক্সপ্লেন করবে বা আলাদাভাবে আউটপুট দিবে। সিম্পলি আমরা যদি বলি, তাহলে আমরা ওকে একটা ইমেল লিখতে বলি, রাইট মি অ্যান ইমেল অ্যাবাউট জয়নিং a meeting tomorrow 2 PM to জাহিদ হাসান। তো এটা যদি আমরা ওকে দেই, তাহলে ও কী করবো, একটা ইমেল লিখবে। এই যে আমাদের একটা ইমেল দিছে, আমরা এখানে ইমেলটা পাইলাম, শিওর হেয়ার ইজ দ্য স্যাম্পল ইমেল। এখন এইখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন এইখানে আপনি কি পাইছেন, আপনি চাচ্ছেন একটা ইমেল। এখন আপনি যদি ইমেল সেন্ড করার সময় এই শব্দটা পাঠান, শিওর হেয়ার ইজ দ্য ইমেল ইউ ক্যান ইউজ, এইটা যদি আমরা কোনো ইমেইলে পাঠাই, আমরা একটা ইমেইলে পাঠাই, জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, আমার নিত্য নৈমিত্তিক কাজে লাগে এবং এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা যদি মেসেজ হিসাবে এইটা পাঠাই এবং সিম্পলি আমরা আমাদের ইমেইলটাই ব্যবহার করি এই মেসেজটা নেওয়ার জন্য, টু সাবজেক্ট, আমাদের কাছে এখন কিন্তু সাবজেক্টও নাই, তাহলে আমরা একটা টেস্ট সাবজেক্ট হিসাবে ওকে পাঠাই এক্সিকিউট করে, রাইট? এক্সিকিউট হইলো, আমরা একটা ইমেল এখানে পাবো, এই যে আমরা ইমেল পাইলাম। এখন এইখানে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে আমাদের সাবজেক্ট আছে টেস্ট, আর আমরা এখানে যে মেসেজটা তারে পাঠাইলাম, যাকেই পাঠাইছি, সেখানে বলতেছে শিওর হেয়ার ইজ দ্য স্যাম্পল ইমেল ইউ ক্যান ইউজ। কেউরে কি আপনি এই জিনিসটা, এই শব্দটা সহ পাঠাইবেন, এটা আপনি কি চাইবেন না তো, যে এই শব্দটা কেন থাকবে ইমেলের মধ্যে? ইমেলের ভিতরে সাবজেক্ট আসছে, এইটার মধ্যে আবার বডির ভিতরে আসছে সাবজেক্ট, মিটিং ইনভাইটেশন টুমোরো, এইটা হলো মেসেজ আর এইটা হলো বডি, রাইট? এই সাবজেক্ট, এই বডি, টোটালটা আমি পাঠাইছি কোথায়, ইমেইলের বডি হিসেবে, আর এই হলো সাবজেক্ট যেখানে কোনো কিছু নেই, ফাঁকা। এখন আমার যেটা প্রয়োজন, এআই এজেন্ট থেকে আমি যেটা চাচ্ছি সেটা হলো, তুমি যে এই আউটপুটটা আমার দিছো, আমার এই জগবন্ধু আউটপুট দরকার নাই, আমার দরকার তুমি আমার বডি আলাদা দিবা, সাবজেক্ট আলাদা দিবা, যেইটা আমি আমার নেক্সট নোডে এখানে ম্যাপ করতে পারি। এইখানে আমি সাবজেক্ট দিব, এইখানে আমি বডি দিব, রাইট? এটা কিন্তু এখন আমার মানে প্রয়োজন, তাই না? এখন আমার যদি এটা প্রয়োজন হয়, তাহলে আমার এআই এজেন্ট থেকেও তো আমার এইটা দিতেছে না,
এবং প্রবলেম হলো আমি যদি ওকে ডিফাইন করে দিতে চাই এখানে অনেক সময় হ্যালোসিনেট করবে। যেমন আমরা যদি বলি আউটপুট অ্যাজ জেসন, এরপর আমরা ওকে জেসন একটা ফরম্যাট দেই যে সাবজেক্ট আমাদের জেএসন মডেলের ভিতরে এই যা লিখতেছি এটা অদ্ভুত মনে হলে জেএসন নোডের ভিতরে কিন্তু জেএসন মডেলের ভিতরে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে জেএসন। ওকে, তো আমাদের সাবজেক্ট হলো রাইট দ্য সাবজেক্ট হিয়ার, অলরাইট, একটা কমা, এরপর আমাদের বডি রাইট দ্য বডি হিয়ার। ওকে, আমাদের জেএসন ক্লোজ করে দিলাম। তো এখন আমরা আউটপুটটা চাচ্ছি সাবজেক্ট আলাদা বডি আলাদা, আমরা এখানে দিলাম আমাদের প্রম্পট হিসাবে, রাইট? প্রম্পট হিসাবে দেওয়ার ফলে এখন কি হবে, এখন কিন্তু ওই সেম জিনিসটা আমাদের ওই ফরম্যাটে দেওয়ার কথা। এখন আমরা যদি আমাদের স্কিমা দেখি, এই যে স্টিল নাও আমাকে কিন্তু এই সাবজেক্ট দিচ্ছে বডি দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমাদের জেএসন ফরম্যাটে মানে স্কিমা হিসেবে দিচ্ছে না। স্টিল না আমি এখানে আউটপুট পাচ্ছি। আমি যদি এটাকে ম্যাপ করি এখানে, তাহলে কিন্তু এখন আমি ওই সেম আউটপুটই পাচ্ছি। এই যেটাকে আমি এখানে ম্যাপ করতে পারতেছি, যেটা আমার ইমেল বডির ভিতরে বা কি বলে সাবজেক্টের ভিতরে এক জায়গায় চলে যাবে, কিন্তু এটার ভিতরে সাবজেক্ট আছে বডি আছে। আমি এটাকে আলাদা করতে পারতেছি না এখনও। আমার এজেন্ট কিন্তু হ্যালোসিনেট করতেছে। এখানে আমি ওকে ক্লিয়ার প্রম্পট দিছি যে তুমি আমাকে এটা ডিফাইন করে দাও জেএসনে, বাট ও এটা হ্যালোসিনেট করতেছে। যখন হ্যালোসিনেট করতেছে তখন এখন আমার কি করতে হবে, এখন হ্যালোসিনেট থামানোর জন্য আমার ওকে এইটা ব্যবহার করতে হবে। এই যে এখান থেকে ডিফাইন করে দিতে হবে আই ওয়ান্ট দিস রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট, এর বাইরে তুমি যাবা না। এবং সেই আউটপুট ফরম্যাটটা আমি এখানে ডিফাইন করে দেবো। এখন আমরা এইখানে যেটা করছি, আমরা ওকে যেই কমেন্টটা দিছি এই যে আউটপুট, এই জেএসনটা আমরা নিয়ে যাব আমাদের এই জেএসন আউটপুট ফরম্যাটে, এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো, রাইট? এখন আমাদের আউটপুট আমরা এখানে ডিফাইন করে দিলাম যে আমরা কি আউটপুটে চাই। এখন আমরা যদি আমাদের এজেন্টকে রান করি তাহলে হোপফুলি আমরা একটা আউটপুট পাবো। এই যে এখন আমাদের সাবজেক্ট আলাদা বডি আলাদা, রাইট? এখন আমরা যদি চাই যে আমরা এটাকে ম্যাপ করব সাবজেক্ট এবং বডি আলাদা আলাদা হিসাবে, এই যে সাবজেক্ট এবং বডি আলাদা হিসেবে, এই যে ইমেল বডি, রাইট? এখন আমি যদি ইমেলটাকে সেন্ড করি তাইলে কি হবে, তাইলে আমার ইমেল আসবে এবং আমি সেটা ডাইনামিক ইমেল পাবো। এই যে তাইলে আমার সাবজেক্ট কি আসলো, মিটিং ইনভাইটেশন ফর টুমোরো অ্যাট 2 PM, আর এটা আমার বডি ডিয়ার জাহিদ হাসান, আই হোপ দিস ফাইন্ডস ইউ ওয়েল। এখন যারা জানে না এই জিনিসটা, তখন তারা কি করবে, তখন তারা দুইটা এজেন্ট ক্রিয়েট করবে। একটা হলো সাবজেক্ট রাইটার এজেন্ট আর একটা হলো বডি রাইটার এজেন্ট। আমি অনেককে দেখছি যারা অলরেডি এই এজেন্ট ক্রিয়েট করছে, গ্রুপে অনেকে পোস্ট করছে, 2-3টা এজেন্ট ব্যবহার করছে, 2-3টা এজেন্ট ব্যবহার করে এক একটা এজেন্টের এক একটা কাজ দিছে। অনেক ইউটিউবার এটা করে, বাট স্টিল নাও আপনি একটা এজেন্ট দিয়ে কিন্তু সব কাজ করাই নিতে পারবেন যদি আপনি স্পেসিফিক আউটপুটটা রিকোয়ার্ড করে দেন, রাইট? তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই স্পেসিফিক আউটপুটই আমাদের রিকোয়ার্ড আউটপুটই আমাদের এক্সপোর্ট করতে হবে মোস্ট অফ দ্য টাইম। কারণ কি, কারণ আপনি এই যে শুধুমাত্র মানে যেই আউটপুটটা এর আগে দিচ্ছিল এটা কিন্তু ইউজফুল না, এটা আপনি কোথাও ইউজ করতে পারবেন না। জাস্ট আপনি এআই থেকে আউটপুট নিচ্ছিলেন, আউটপুটটা আপনি না কোথাও বডি হিসাবে অ্যাড করতে পারতেছেন না সাবজেক্ট হিসাবে অ্যাড করতে পারতেছেন। তার মানে আমার এটাকে সেপারেট করাটা জরুরি। এখন এটা তো আমি করলাম এআই এজেন্ট থেকে। সেম এখন এআই এজেন্টের যে ফ্লেক্সিবিলিটি এটা দেখানোর আগে আমি আপনার সেম জিনিসটা আর একটা নোট থেকে করে দেখাই, সিম্পল ইজি। এই যে ওপেন এআই এর ওদের নিজেদের একটা নোড আছে, এখান থেকে আমরা দিলাম মেসেজে মডেল, খুবই পাওয়ারফুল একটা নোড। এই সেম এআই এজেন্টের কাজ আপনি করতে পারবেন, শুধু পার্থক্য হলো এইখানে আমরা ভিন্ন ভিন্ন মডেল ব্যবহার করতে পারি। আমরা চাইলেই এখানে ক্লড ব্যবহার করতে পারি, আমরা চাইলেই এখানে ডিপসিক ব্যবহার করতে পারি। বাট এই নোটটার প্রবলেম হলো এইটার ভিতর আপনি ওপেন এআই ছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, রাইট? তো এখান থেকে আমরা একটা লেটেস্ট মডেল অ্যাড করি 4.1। এবং আমরা যদি এইবার ওকে প্রম্পট দেই, এইবার কিন্তু আমরা এইখানে কিন্তু আমাদের যে জেএসন পার্সার এটা কিন্তু আমরা এইখানে ব্যবহার করতে পারবো না।
এই যে পার্সার নামে কিন্তু কোনো নোড আমাদের নাই। তার মানে আমরা এই নোডটার সাথে এই যে আউটপুট পার্সার আমরা যেটা ব্যবহার করছি এআই এজেন্টের ক্ষেত্রে, এটার সাথে আমরা এটা ব্যবহার করতে পারতেছি না। বাট এই এআই এজেন্ট যে মাঝে মাঝে হ্যালোসিনেট করে, এই আউটপুট পার্সার দেওয়ার পরও ও হ্যালোসিনেট করে মাঝে মাঝে, এই হ্যালোসিনেট থেকে বাঁচার জন্য আমি যেটা দেখছি সেটা হলো এই নোটটা বেশি ইফেক্টিভ। ও কখনো হ্যালোসিনেট করে না। তাহলে আমরা সেম জিনিসটা এখন এই নোটটা থেকে অ্যাচিভ করার চেষ্টা করি। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে ইনপুট তো আমাদের আছে অলরেডি। তাহলে আমরা এখান থেকে ওকে এই ইনপুটটা আমরা এইখানে আবার অ্যাড করে দেই। এখান থেকে আমাদের প্রম্পটের ভিতর আমরা যে চ্যাট মেসেজ, চ্যাট আউটপুট, ওকে 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 আমরা কি এখানে এক্সিকিউট নোট থেকে ইনপুট নিতে পারবো না? চ্যাট ইনপুট অ্যাকশন সেন্ড মেসেজ, এটার ভিতরে কি আমরা এটার সাথে কানেক্ট করতে? আমি আসলে কখনো এটা কানেক্ট করি নাই, প্রয়োজন পড়ে নাই। এনিওয়েজ, তাহলে আমরা এইটাকে ইউজ করি আমাদের টেলিগ্রাম দিয়ে, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। অলরাইট, ওকে। ওকে, তো আমাদের এইটার সাথে আমরা টেলিগ্রাম কানেক্ট করে সিস্টেমটাকে বিল্ড করি। clear one message, অলরাইট। তাহলে আমরা এখন ইনপুট পাইলাম, এখানে আমাদের টেলিগ্রাম থেকে আমাদের মেসেজ পাইছি, এই যে টেক্সট, এটা আমরা এখানে দিলাম, রাইট? তো এখন আমরা যদি এই সেম জিনিসটা আমাদের এই নোটটা ব্যবহার করে বিল্ড করি, তাহলে আমাদের আউটপুটও তো একটা লাগবে। টেলিগ্রামের একটা আউটপুট অ্যাড করি, সেন্ড এ টেক্সট মেসেজ, এখান থেকে আমাদের চ্যাট আইডি এবং টেক্সট হিসাবে যাবে আমাদের আউটপুট। ওকে, আউটপুট এখন রেডি হয় না, আমরা আউটপুট রেডি পাইছি। কন্টেন্ট, তাহলে আমরা সিম্পল এটাকে চেক করি যেটা কাজ করতেছে কিনা। মাঝে মাঝে কিন্তু এমনি এমনি দৌড়াবে, তখন ওকে থামাইতে হবে, থামাই রিফ্রেশ দিতে হবে, এরপরও আবার কাজ করবে। অনেক সময় সিস্টেমের ভিতরে ক্যাশ ডাটায় অনেক সময় ডেটা থাকে যায়। ওকে, তো আমরা পাইলাম হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। তাহলে আমাদের এই সেম সিস্টেমটা আমরা এখানে বিল্ড করলাম, ইনপুট নিলাম, মাঝখানে প্রসেস করলাম, আউটপুট দিলাম। এখন আমাদের যেই রিকোয়ার্ড, যেইটা আমরা চাচ্ছিলাম অ্যাচিভ করতে, সেটা হলো আমাদের যে স্পেসিফিক আউটপুট ফরম্যাট, সেটা আমাদের লাগবে। তো এখন ও আমাদের কি আউটপুট দিচ্ছে? এখন আমাদের আউটপুট দিচ্ছে সিম্পলি এই যে কন্টেন্ট হিসাবে দিচ্ছে। কন্টেন্ট হলো হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। বাট আমি এখানে কন্টেন্ট হিসাবে আউটপুট চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি আমাকে মেসেজ দিবা, সেটার ভিতরে সাবজেক্ট থাকবে, বডি থাকবে, রাইট? তাহলে আমরা ওকে সেম মেসেজটা এখান থেকে কপি করি। ওকে, এটার ভিতরে নাই, রাইট মি অ্যান ইমেল about a meeting tomorrow 2 p.m. to জাহিদ হাসান। তাহলে আমাদের এটা সেন্ড করলাম, এখন আমরা এটা চেক করি। এই কিন্তু সেম প্রবলেম আমরা এখন এখানে পাচ্ছি, যে সাবজেক্ট এবং বডি সব কিন্তু এটার সাথে মিলে গেছে, রাইট? এই সব এটার সাথে কম্বাইন হয়ে গেছে। বাট এখন আমার এইটা তো কম্বাইন হইলে হবে না, এখন আমার যেটা লাগবে সেটা হলো আমার এটার আউটপুটটা লাগবে সাবজেক্ট এবং বডি আলাদা। তার মানে এখন কি করব আমরা? এখন এইখানে যেই বাটনটা আছে আউটপুট কন্টেন্ট অ্যাজ জেসন, এই বাটনটা যে আছে এইটা আমরা ওপেন করে দেব। এখন আমরা যদি সিস্টেমে ওকে মেসেজ দেই, সেম জিনিসটা যদি আমরা এখানে সিস্টেম অ্যাড করে দেই, যে আউটপুট ফরম্যাট
আউটপুট অ্যাজ জেএসওয়ান। আর জেএসওয়ান এর ফরম্যাটটা আমরা এখানে ভ্যালিডেট করে দিলাম যে আমি চাই সাবজেক্ট এবং বডি আলাদা আলাদা, রাইট? এখন হোপফুলি ও আমাদের এই সেম মেসেজটা দিলে আমাদের ও ওইভাবে আলাদা আলাদা করে দিবে। তাহলে আমরা এটাকে পাঠাই এবং চেক করি। এই যে এখন কিন্তু এই কন্টেন্টের ভিতর আমরা সাবজেক্ট এবং বডি আলাদা আলাদা হিসাবে পাচ্ছি। সেম জিনিসটা আমরা যখন এআই এজেন্ট থেকে করার চেষ্টা করছি সিস্টেমের ভিতরে প্রম্পট দিয়ে, ও কিন্তু হ্যালোসিনেট করছে। সিস্টেম প্রম্পটে দেওয়ার পরও আমাদের হ্যালোসিনেট করছে, যে ক্ষেত্রে আমাদের আবার আলাদা আর একটা নোট ব্যবহার করতে হয়েছে পার্সারটাকে আউটপুট করার জন্য সঠিকভাবে। বাট এই মডেলের ভিতরে যখন আমরা জাস্ট এই বাটনটাকে ওপেন করে দিলাম, এখন আপনি এখানে যেই প্রম্পট দিচ্ছেন এই প্রম্পটে ও কখনোই হ্যালোসিনেট করবেন, আমি ওকে কখনো হ্যালোসিনেট করতে দেখি নাই, মিস্টেক করতে দেখি নেই। বাট স্টিল আমি এআই এজেন্ট দিয়ে যখন ক্রিয়েট করছি তখন এআই এজেন্টে আমি এই স্ট্রাকচার্ড আউটপুট পার্সার দেওয়ার পরেও মাঝে মাঝে ওকে আমি হ্যালোসিনেট করতে দেখছি। এবং বিশেষ করে যখন খুব বেশি কমপ্লেক্স এই জেএসওয়ান ফরম্যাট দেই তখন বেশি হ্যালোসিনেট হয়। বাট এই মডেলের ক্ষেত্রে আমি যেটা দেখছি, এই বাটনটা ওপেন করে দেওয়ার পরে N8N যেটা করে, N8N হলো এই বাটনটা ওপেন থাকলে ও এই নোটটাকে জেএসওয়ান যে ফরম্যাট, এই ফরম্যাট ছাড়া আউটপুট হইতেই দেবে না। তার মানে এইটা N8N নিজে চেক করে যে আউটপুটটা আমাদের যে রিকোয়ার্ড জেএসওয়ান ভ্যালু আছে সেটার মতো হইল কি না। এখন কিন্তু আমরা সিম্পলি এই যে এই আমাদের জিমেল নোডের সাথে কানেক্ট করে আমরা কিন্তু সিম্পলি এখানে আমাদের সাবজেক্ট এবং বডি ডিফাইন করে দিতে পারো। এখানে আমরা সাবজেক্ট এবং বডি যদি ডিফাইন করে দেয় এখানে সিম্পলি কিন্তু ওই সেম জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের। এক্সিকিউট করলে ও সেম জিনিসটা আমাদের এখানে পাঠাবে, আলাদা সাবজেক্ট আলাদা বডি। এই যে মিটিং স্কেডিউল ফর টুমরো, রাইট? তো এইটা কখন ইউজ করবেন এবং কখন ইউজ করা উচিত, যখন আপনি এআই এজেন্ট নিয়ে কাজ করবেন তখন এআই এজেন্টের যে পাওয়ার আছে সেই পাওয়ার তো আপনার ব্যবহার করতে হবে, কারণ ওইটার জন্য আপনি এআই এজেন্ট ব্যবহার করতেছেন। বাট এরপরও যদি আপনার মনে হয় যে আমার যেই স্ট্রাকচার আমি তৈরি করতেছি এখানে আমার মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে আপনি এখানে দুইটা কাজ করতে পারেন। এক নাম্বার, এইখানে আবার এই আউটপুট পার্সার চেক করার জন্য আরেকটা নোড আছে, সেটা হলো ওর সাথে একটা এআই কানেক্ট করা থাকবে। যেমন এখানে আমরা ওপেন এআই এর একটা নোড কানেক্ট করে দিলাম। এখন এইখানে যেমন N8N ভ্যালিডেট করছে, আমরা এই বাটনটা ওপেন করে দিলে N8N যেমন ভ্যালিডেট করছে যে তুমি এই আউটপুটটা কি জেএসওয়ান যে ইউজার যে জেএসওয়ান ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাট আউটপুট করছো কিনা, N8N যেভাবে ভ্যালিডেট করছে এইখানে এই এআই মডেল ভ্যালিডেট করবে। এক্ষেত্রে আমরা ওই সেম জিনিসটা অ্যাড করব, আমরা এটা ডিলিট করব এবং আমাদের যে আউটপুট ফরম্যাট আছে সেটা আমরা এখানে দিব। এবং এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো এই যে এআই আছে এই এআই এই ডেটাটাকে নিবে, এখানে ভ্যালিডেট করবে যে ঠিক আছে কিনা এবং এখান থেকে আউটপুটটাকেও চেক করে ফাইনালি আউটপুট করবে। এটা হলো একটা ওয়ে আপনার ভ্যালিডেট করার জন্য। কারণ যখন আপনি কোনো সিস্টেম নিয়ে কাজ করবেন যে সিস্টেমগুলো পাওয়ারফুল, মিস্টেক হওয়ার 0% চান্সও থাকতে পারবে না, সেক্ষেত্রে আপনার এই সব কাজের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ একটা মিস্টেক বা ও যদি একবার হ্যালোসিনেট করে একটা লিড নষ্ট হয়ে যাবে, একটা লিড যদি নষ্ট হয় একটা ক্লায়েন্টের $5 থেকে $10 ক্ষতি হয়ে যাবে। খুবই সিরিয়াস একটা বিষয়। এই ক্ষেত্রে আমি যেটা করি, যখন টাইম সেন্সিটিভিটি থাকে না, অর্থাৎ সময় খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে আমি এইটাকে আবার রিভ্যালিডেট করি। এখান থেকেও তো এটা ভ্যালিডেট করছি, এই আউটপুটটাকে আমি আবার এই নোডের ভিতরে দেই, এই যে ওপেন এআই এর যে নোডটা আছে এটার ভিতরে দেই, সব আউটপুটটাকে আমি আবার এখানে ভ্যালিডেট করি। আমি ওকে যদি চেক করি, আমি টেস্ট করার জন্য আমার আবার এটাকে করতে হবে। মেমোরি আমাদের দেয়া হয় নাই, এটা আমরা ডিলিট করে দিই। এই যে আমাদের জেনারেট হয়েছে এবং আমরা আউটপুটে সাবজেক্ট এবং বডি পাচ্ছি। বাট 100% কনফার্ম হওয়ার জন্য যেটা আমি করি সেটা হলো এইটাকে, এই যে ইনপুটটা আমি পাইছি এই ইনপুটটাকে আমি আবারও এইখানে দেব, দিয়া ওকে আমি আবারও এই বডি দেব, দিয়া ওকে আমি বলবো যে চেক ইফ দ্য আউটপুট হ্যাজ সেপারেট সাবজেক্ট অর বডি অর নট, ইফ ইউ ফাইন্ড এভরিথিং ইন এ সিঙ্গেল ফাইল দেন আউটপুট অ্যাজ জেএসওয়ান।
এবং এখান থেকে আমি ওকে রিকোয়ার্ড করে দেবো যে হ্যাঁ তুমি এই ফরম্যাটই দিবা। তার মানে ও যদি সামহাও হ্যালোসিনেট করেও নেক্সট নোড আবার ওকে চেক করবে যে হইলো কি না, এরপর ফাইনালি ওকে আপডেট করবে। কারণ এই ফাইনালি যেই নোডের সাথে আপনি এইটার আউটপুট কানেক্ট করবেন, এই নোডের ভিতরে যদি একটা শব্দও মিস্টেক আসে, এখান থেকে যদি একটা শব্দও আউটপুটে মিস্টেক করে, তাইলে আপনার এই নোডটা ইরোর মারবে। তো এই নোডের ইরোর বাঁচানোর জন্য আমাদের ভ্যালিডেট করতে হবে ডাবল বার। এখন এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে সেটা করেন। কারো কোনো প্রশ্ন নাই, সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এআই এজেন্ট নোড আর এলএলএম চেন একটা নোড আছে, দুটার মধ্যে একটু ডিফারেন্সটাকে যদি বলতেন। দুইটার ভিতরে আসলে বেসিক্যালি তেমন কোনো ডিফারেন্স নাই, তবে আমরা বেসিক এলএলএম নোডের ভিতরে যাই। এখন এইটার ভিতরে যেই জিনিসটা আছে বা মানে চেঞ্জ যেটা আছে সেটা হলো আপনি এআই এজেন্টের সাথে আপনি কি করতে পারবেন, আপনার যে মেমোরি সেটা আপনি অ্যাড করতে পারবেন, আপনার এখানে যে আউটপুট পার্সার অ্যাড করতে পারবেন, আপনি টুলস অ্যাড করতে পারবেন। এই যে আপনার ধরেন একটা অন্য কোনো ওয়ার্কফ্লো আপনি কানেক্ট করবেন এটার সাথে, সেটা আপনি কানেক্ট করবেন। বাট আমাদের যে বেসিক এলএলএম চেইনটা আছে এইটার সাথে কিন্তু লিমিটেড, এটা কিন্তু লিমিটেড। এটার সাথে আপনি একটা মডেল অ্যাড করবেন, এই যে এই আপনার মডেল, এখানে আপনি ইনপুট দিবেন, এখান থেকে বাম পাশ থেকে ইনপুট ঢুকবে, আপনি ইনপুটটাকে ডিফাইন করবেন, ওকে সিস্টেম প্রম্পট দিবেন। সিস্টেম প্রম্পট দিয়ে যদি আপনার রিকোয়ার্ড আউটপুট হয় তাহলে আবার ওর সাথে এই যে আউটপুট পার্সার অ্যাড করতে হবে। তার মানে কি, তার মানে আপনি এআই এজেন্টের যে ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন, এটা হলো পুরাতন নোড। আমরা যখন N8N শুরুর থেকে এআই এজেন্ট রিলিজ করে নেয়, এআই এজেন্ট নোডটা রিলিজ করার আগ পর্যন্ত বেসিক এলএলএম যে চেইন নোডটা ছিল এই নোডটা ইউজফুল ছিল, কারণ এই নোডটার ভিতরে আপনি এই যে টুলস কানেকশন বাদে যে কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন। এই নোডের ভিতরে এই যে আমাদের ওপেন এআইয়ের যে নোডটা আছে এইটার ভিতরে কিন্তু আপনি এই যে এআই এজেন্টের মতোই কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি এটার সাথে মেমোরি অ্যাড করতে পারবেন না, কিন্তু টুল অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো টুল এটার সাথে কানেক্ট করতে পারবেন, টুল কানেক্ট করে এই টুল দিয়ে ওরে কাজ করাইতে পারবেন, ওকে টুল থেকে কাজ নিতে পারবেন, টুলের সাথে প্রম্পট দিতে পারবেন, টুলের সাথে কানেকশন বিল্ড করতে পারবেন। বাট স্টিল আপনি কিন্তু এখানে অন্য কোনো মডেল ব্যবহার করতে পারবেন না, চ্যাট মডেল, শুধুমাত্র ওপেন এআই ব্যবহার করতে হবে, মেমোরি অ্যাড করতে পারবেন না। এক্ষেত্রে আপনি যখন প্রথম মেসেজ দেওয়ার পরে দ্বিতীয় মেসেজ সেম ওই মেসেজের কনটেক্সট অনুযায়ী জিজ্ঞেস করবেন, সেটা কিন্তু আপনাকে অ্যান্সার দিতে পারবে না, কারণ ওর কাছে কোনো মেমোরি নেই, রাইট? আর এই বেসিক এলএলএম চেইনটা ছিল এআই এজেন্টের আগের কী বলে এটাকে নোড, যেখানে আমরা শুধুমাত্র এই ইউজার ইনপুট দিবে এবং আমরা প্রম্পট অ্যাড করব এবং আমরা প্রসেস করব। এক্ষেত্রে আরও কিছু ফাংশনালিটি আছে যেগুলো মানে এআই এজেন্ট আসার পরে এই নোটটার মূল্য কমে গেছে, এটা এখন আর আমাদের ওরকম প্রয়োজন হয় না। এই সেম জিনিসটা এখানে এই নোটটা এইটা আর এইটার ভিতরে পার্থক্য হলো এইটার ভিতরে আপনি টুল অ্যাড করতে পারবেন, এটার ভিতরে আপনি টুল অ্যাড করতে পারবেন না। এটার ভিতরে আপনি ভিন্ন ভিন্ন মডেল অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এটার সাথে ওপেন এআই বাদে অন্য মডেল ব্যবহার করতে পারবেন, এটার সাথে আপনি শুধুমাত্র ওপেন এআই ব্যবহার করতে পারবেন। আর এটা হলো একদম বেসিক লেভেলের, বলতে গেলে পিচ্ছি, এটা হলো একটু বড়, আর এটা হলো সার, হ্যাঁ এর সাথে সব আছে। এখন প্রয়োজন সাপেক্ষে ধরেন আপনার খুব বেশি কমপ্লেক্সিটির দরকার নাই, বাট আপনি এই মডেলটা চাচ্ছেন না যে আপনি ওপেন এআইও ব্যবহার করেন, আপনি ওপেন এআই ব্যবহার করতে চাচ্ছেন না এবং জিনিসটাও সিম্পল রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এইটার সাথে বেসিক এলএলএম চেইনের সাথে আপনি অন্য একটা মডেল ব্যবহার করলেন, আউটপুট দিয়ে দিলেন, আপনার আউটপুটটা বের হয়ে গেল, কোনো ঝামেলা নেই, একদম সিম্পল। যদি একটু কমপ্লেক্স প্রয়োজন হয়, টুলস প্লাস প্রম্পট আউটপুট এটা একটু দরকার হয় এবং ওপেন এআই প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করেন। এবং কমপ্লেক্স যেখানে আপনার অনেকগুলো টুলস থাকবে, ও নিজে ডিফাইন করবে যে কোন টুলসের সাথে কীভাবে কাজ করতে হবে, কীভাবে আউটপুট দিতে হবে, কোনটার সাথে আমি আউটপুট নিব, কোন টুলস কখন ডাকতে হবে, আমার সিস্টেম মানে একদম অ্যাডভান্স লেভেল যেটাকে বলি আমরা, সেটার সাথে কিন্তু এটা কানেক্ট, এআই এজেন্ট কানেক্ট। তার মানে বেসিক্যালি এইটার সাথে এইটার তেমন খুব বেশি পার্থক্য নয়, জাস্ট এটার সাথে আপনি টুল কানেক্ট করতে পারবেন। এক্ষেত্রে ধরেন আমরা যদি এটার সাথে কানেক্ট করে দিই উইকিপিডিয়া, সিম্পলি উদাহরণের জন্য, তাহলে কিন্তু আমরা ওর সাথে এই যে কথাবার্তা বলে যদি আমরা এখন প্রম্পট দিই আমরা উইকিপিডিয়ার তথ্য কিন্তু ওর কাছ থেকে নিতে পারবো। বাট স্টিল আপনি যদি এই তথ্য নেওয়ার পরে নেক্সট ওই তথ্য রিলেটেড আর কোনো অ্যান্সার প্রশ্ন করেন ওর কাছে, ও এটা দিতে পারবে না, কারণ ওর কাছে টুলস নাই, মেমোরি নাই, ওর কাছে সিস্টেম মেমোরি নেই, যেটা দিয়ে ও আপনি আগের কোশ্চেন থেকে রিকোয়েস্ট নিয়ে সেটা আবার আপনাকে প্রসেস করবে। সিম্পলি আপনি যদি বলেন আমার নাম জাহিদ হাসান, আপনি 3টা মেসেজের পর আবার জিজ্ঞেস করেন হ্যাঁ আমার নাম জানো কি, ও কিন্তু বলতে পারবে না, কারণ ওর কাছে মেমোরি নেই। এআই এজেন্ট কিন্তু বলতে পারবেন, কারণ ও বুদ্ধিমান, ওর কাছে মেমোরি আছে, ও মেমোরিটাকে স্টোর করছে এবং যখন আপনি জিজ্ঞেস করবেন তখন ওর পিছনের সবগুলা যে চ্যাট হিস্টোরি সেটা ঘাটাঘাটি করে আপনাকে অ্যান্সার দিতে পারবে।
তার মানে ও হলো অ্যাডভান্স, ও মিড লেভেল এবং ও একদম বেসিক লেভেলের, যেখানে জাস্ট বেসিক কাজগুলো করা পসিবল একটা এলএলএম কানেক্ট করেন। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এছাড়া অন্য কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত? এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি ওয়ার্কফ্লো বিল্ড করবেন আপনার যে আউটপুটটা এটা কিন্তু ডিফাইন করে দেওয়াটা খুব বেশি জরুরি। এবং এক্ষেত্রে যেটা বললাম যে ডিফাইনকৃত আউটপুটটা ওই সেম আউটপুটে থাকাটা, এটাও আবার খুব বেশি জরুরি। কারণ যদিও হ্যালোসিনেট করে, বারবার ভুল আউটপুট দেয়, যেমন আপনি মেসেজ সেন্ড করতেছেন, ইমেল সেন্ড করতেছেন, এখন আপনার বডি সাবজেক্ট দুইটা কম্বাইন হয়ে গেল এইটার মতো, এই বডির মধ্যে ঢুকে গেল এবং সেখানে বলতেছে শিওর হেয়ার ইজ দ্য স্যাম্পল ইমেল। ক্লায়েন্ট যদি এই জিনিসটা দেখে, সিম্পলি আপনাকে কি মনে করবে যে এই তো আসলে এআই ব্যবহার করে আমাকে রিচ আউট করছে, রিপ্লাই পাওয়ার সম্ভাবনা তো 0%, ইভেন আপনার রেপুটেশন নষ্ট হবে, তাই না? আপনাকে ব্লক করবে যে এটা জাস্ট বট। এই জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই, আমি বুঝতে পারতেছি, যারা প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতেন। এনিওয়েজ, তো আমাদের আজকে কি এই পর্যন্ত থাকবে, না আমরা HTTP নিয়ে একটু আলোচনা করব? যারা সিনিয়র আছেন, যারা ব্যস্ত, তারা একটু যদি বলতেন তাইলে খুব বেশি ভালো হতো, কারণ আপনাদের সময়ের আসলে মূল্য দিতে হবে। ভাইয়া আপনার হাতে যদি সময় থাকে করতে পারেন। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের HTTP নোড। এবং এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়েব হুক এবং HTTP নোড কিন্তু আলাদা জিনিস। ওয়েব হুকের কাজ ভিন্ন, HTTP নোডের কাজ ভিন্ন। সিম্পলি আমরা যদি বলি, তাহলে আমরা একটু এক্সপ্লেন করে যদি দেই, আমাদের একটা ভিডিওতে মেবি এক্সপ্লেন করা আছে, বাট হোপফুলি এই ভিডিওতে আমরা আরেকটু এক্সপ্লেন করতে পারবো। তাইলে আমরা এই দুইটা নোড নিলাম, একটা হলো আমাদের ওয়েব হুক নোড, আরেকটা হলো আমাদের HTTP নোড, রাইট? তো এখন আমরা সিম্পলি বোঝার চেষ্টা করি যে ওকে, তো আমাদের এইটা ধরি একটা ইনপুট প্লাস আউটপুট। এখন এইটা যদি আমাদের ইনপুট হয়, তাহলে কোনো একটা ইউজার এইখানে একটা মেসেজ দিছে, সিম্পলি আমরা এইটাকে দেখাই, রাইট? এটা আমাদের একটা চ্যাটবট, রাইট? এটা আমাদের চ্যাটবট। এখানে আমরা যদি মেসেজ দেই, সে মেসেজটা তো আমাদের রিসিভ হইতে হবে, তাই না? তার মানে আমরা এই চ্যাটবটের ভিতরে একটা মেসেজ দিলাম, এই চ্যাটবট থেকে মেসেজটা যে আসবে, সে মেসেজটা রিসিভ হবে ওয়েব হুকের মাধ্যমে। তার মানে আমাদের ওয়েব হুকের ভিতরে একটা ইউরাল দিছে আমাদেরকে, সেই ইউরালটা আমরা ডিফাইন করে দিছি এইখানে, এবং ওকে আমরা বলছি যে হেই, তুমি যখন কোনো ইনপুট পাবা, সেই ইনপুটটাকে তুমি ডিরেক্টলি সেন্ড করবা আমার এইখানে, এবং এইখানে ও ওই ইনপুটটাকে রিসিভ করার জন্য সবসময় রেডি থাকবে। তার মানে ওয়েব হুক দিয়ে আমরা ইনপুট রিসিভ করলাম, সেম থিং ঘটবে ওয়েব হুকের আরেকটা নোড আছে যেটাকে আমরা বলি রেসপন্ড টু ওয়েব হুক। এবং ওয়েব হুক যখন পাবে এই রিকোয়েস্টটা, ও সিম্পলি সেন্ড করবে নেক্সট নোডের কাছে। নেক্সট নোডের ভিতরে আপনার এআই এজেন্ট থাকতে পারে, আপনার অন্যান্য অনেক প্রসেস থাকতে পারে। এই প্রসেসগুলো কমপ্লিট করার পরে আপনার তো এটা আবার ইউজারকে দিতে হবে, কারণ ইউজার আপনাকে কোয়ারি করছে, সেই কোয়ারিটি তো আপনার ফাইনালি সেন্ড করতে হবে, তাই না? তো কোয়ারিটি যদি আপনার সেন্ড করতে হয়, সেটার জন্য প্রসেস তো একটা লাগবে, সে প্রসেস হলো আউটপুট নোড। তো আমরা যদি একটু সিম্পলি সার্চ করি ওয়েব হুক, তাহলে আমাদের দুইটা নোড আছে, এই যে রেসপন্ড টু ওয়েব হুক। এখন এই নোডটা যেটা করবে, এই নোডটা হলো এই যে আমাদের রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটাকে ও রিসিভ করলো, এখান থেকে রিকোয়েস্টটা এখানে রিসিভ করলো, করে ওকে মাঝখানে ও প্রসেস করলো, প্রসেস করে ও আবার দিল এই ওয়েব হুকের কাছে যে হেই, এখন আমার প্রসেস, তুমি এটা পাঠিয়ে দাও। ও এইটাকে সিম্পলি আবার এইখানে দিবে, এবং এইখান থেকে ফাইনালি এন্ড ইউজার যে ব্যবহার করতেছে সে রেসপন্সটা দেখতে পাবে যে হ্যাঁ, আমি পাইছি আমার রেসপন্স। মাঝখানে যে কাজটা চলবে সেটা হলো আমাদের N8N-এর ইন্টারনাল প্রসেস। এই সেম জিনিসটা কিন্তু চ্যাটজিপিটির ক্ষেত্রে ঘটে, সেম জিনিসটা কিন্তু ক্লাউডের ক্ষেত্রে ঘটে, সেম জিনিসটা কিন্তু অন্যান্য সকল ইউজার ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ঘটে। আপনি চ্যাটজিপিটিকে একটা মেসেজ দিলেন, তার প্রম্পটিং যে ফর্ম থাকে সেখানে ও নিল, ও প্রসেস করলো, আপনাকে ওই ফর্মের ভিতরে ডেটা দিল, আপনাকে ওখানে আউটপুট দিল, রাইট? আর HTTP নোড হলো এইটার উল্টা। HTTP নোড কী করলো? HTTP নোড আমাদের থেকে রিকোয়েস্ট নিল, আমরা যেটা চাচ্ছি সেই জিনিসটা আমরা HTTP-কে দিলাম, HTTP গেল আমাদের যে টার্গেটেড ওয়েবসাইট, সেখানে গিয়ে ওকে বললো যে ভাই, এই নাও, তোমার জন্য একটা রিকোয়েস্ট নিয়ে আসছে, এটা তুমি দেখো ঠিক আছে কিনা। এইটার ভিতরে থাকবে কি কি, এটার ভিতরে API কি থাকবে ভ্যালিডেট করার জন্য, এটার ভিতরে আপনি কি চাচ্ছেন সেটা থাকবে,
এটার ভিতরে আপনার হেডার থাকবে, আপনার যদি পাসওয়ার্ড থাকে সেটা থাকবে, সব কিছু মিলে ও সেন্ড করবে ওই এন্ড যে সার্ভিস তার কাছে, যে নাও এটাকে তুমি প্রসেস করো। এইখানে ও প্রসেস করবে সব কিছু, যা লাগে না লাগে সব প্রসেস করে আমাদেরকে ফাইনালি সেন্ড করবে আবার এইচটিটিপির কাছে। এক্ষেত্রে আমরা সেম এইচটিটিপির ভিতরেও পাইতে পারি, অথবা আমাদের ভিন্ন এইচটিটিপির নোডও ব্যবহার করা লাগতে পারে, ডিপেন্ড করে আমরা কোন সার্ভিস ব্যবহার করতেছি। যদি কোনো সার্ভিস এটা রিকোয়ার্ড হয় তাহলে আমরা দুইটা এইচটিটিপি নোড ব্যবহার করে একটা দিয়ে পাঠাইলাম আর একটা দিয়ে আমরা সিম্পলি রিসিভ করলাম। তাইলে কি হলো, আমাদের ওয়েবহুক হলো আমরা রিসিভ করলাম, প্রসেস করলাম, সেন্ড করলাম, আর এইচটিটিপি হলো আমরা সেন্ড করলাম, ওখান থেকে প্রসেস করলো, আমরা রিসিভ করলাম। দুইটা কিন্তু উল্টো জিনিস। কারো কোনো প্রশ্ন এখানে? এসটিটিপি এটা আবার একটু এক্সপ্লেইন করুন। এসটিটিপি নিয়ে আবার আসলে একদম। ওকে এসটিটিপি নিয়ে আমরা আবার একটু এক্সপ্লেন করি। তার থেকে আমার মনে হয় আমরা যদি মানে একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য বেটার হবে, রাইট? তাহলে আমাদের এইখানে একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করা আছে, আমরা এটা দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে জিনিসটা কি হচ্ছে। প্রথমে আমাদের এখানে একটা অ্যাপিফাইয়ের নোড আছে, যে অ্যাপিফাইয়ের নোড থেকে আমরা কি করতেছি, আমরা রিকোয়েস্ট সেন্ড করতেছি। কিভাবে সেন্ড করতেছি, আমরা অ্যাপিফাইয়ের থেকে একটা ইউরাল পাচ্ছি, এটা হলো তাদের প্রিডিফাইন্ড ইউরাল। এই ইউরালটা তারা আমাদেরকে দিচ্ছে এবং এই ইউরালের ভিতরে তারা যেই অ্যাক্টরটা ব্যবহার করবে সেই অ্যাক্টরের নাম দেওয়া আছে, এবং আমরা যে অ্যাকশন, সেই অ্যাকশন আমরা ডিফাইন করে দিচ্ছি রান। তার মানে তুমি এই ইউরালটা সেইখানে রিসিভ করবে যেইখানে এই অ্যাক্টরটা আছে, এবং এই অ্যাক্টরটার কাজ হবে রান করা। এটা দিয়ে আমরা ওকে বুঝাই দিলাম। দেখেন, সোজা ভাষায় বলি, বাংলা ভাষায় বলি এবং একদম স্বাভাবিকত ধরেন আপনি আপনার বন্ধুকে দিয়ে একটা কাজ করাইবেন, তাইলে আপনার বন্ধুকে তো আপনার ইনফরমেশন দিতে হবে যে আপনি কি কাজ করাইবেন, কখন করতে হবে, আর এই কাজের জন্য তাকে আপনি কত পারিশ্রমিক দিবেন এবং কখন সে আপনাকে এটা ডেলিভার করবে, রাইট? এই জিনিসগুলো, এই তথ্যগুলো তো আপনার দিতে হবে তাকে, নতুবা সে তো আপনার কাজটা করতে পারবে না। আপনি র্যান্ডমলি যদি বলেন এই তুই এটা করে দিয়ে অত জিজ্ঞেস করবে কী করে দেব, তো এই জন্য আমাদের ডিফাইন করে দিতে হবে যে আমাদের কি করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট যখন সেন্ড করি তখন ওকে আমরা রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে অ্যাড করি পোস্ট মানে কি পাঠাই। সিম্পলি এখানে আমরা বোঝার চেষ্টা করি গেট এবং পোস্ট। গেট হলো নেওয়া, যখন আমরা কোনো কিছু নেওয়ার চেষ্টা করব ওই সার্ভিস থেকে তখন সেইটা হবে গেট। যখন আমরা ওই সার্ভিসে কোনো কিছু রিকোয়েস্ট দেব নেওয়ার জন্য তখন সেটা পোস্ট। এছাড়া অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাল্লাহ। বাট দুইটা জিনিস আমাদের মূল, সেটা হলো পোস্ট এবং গেট। পোস্ট দিয়ে আমরা রিকোয়েস্ট সেন্ড করব আর গেট দিয়ে আমরা রিকোয়েস্ট নেব। তো এখানে আমরা কি করতেছি, আমরা রিকোয়েস্ট সেন্ড করতেছি অ্যাপিফাইয়ের কাছে। হ্যাঁ অ্যাপিফাই, তুমি যেটা করবা সেটা হলো একটা অ্যাক্টর রান করবা, এটা হলো রান, এই যে আমরা ডিফাইন করে দিছি, তুমি একটা রান করবা এবং সেই অ্যাক্টরটার নাম হলো কম্পাস স্ক্রোলার গুগল প্লেসেস। কেন নাম ডিফাইন করে দিতে হবে, কারণ অ্যাপিফাইয়ের ভিতরে 1000 অ্যাক্টর আছে, 1000 স্ক্রেপার আছে। আপনি যদি ডিফাইন করে না দেন তাহলে অ্যাপিফাই কীভাবে জানবে যে আমার কোন অ্যাক্টরটা রান করতে হবে। এই ক্ষেত্রে অ্যাপিফাইয়ের কাছে প্রত্যেকটা অ্যাক্টরের ভিন্ন ভিন্ন নাম আছে এবং এই নাম একটার সাথে একটা মিলবে না। যেমন আমাদের ফেসবুক ইউজার নেম একজনের সাথে আরেকজনের মিলবে না। আপনি যদি সেম নামের ইউজার নেম সেট আপ করার চেষ্টা করেন তাহলে ফেসবুক আপনাকে বলবে দিস ইউজার নেম হ্যাজ বিন টেকেন। সিম্পলি অ্যাক্টরের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন অ্যাক্টরের নাম বা আইডি আছে ইসের কাছে, অ্যাপিফাইয়ের কাছে। তার মানে অ্যাপিফাই যখন এই ইউআরএলটা রিসিভ করবে তখন অ্যাপিফাই জানে যে প্রথমত এই হলো অ্যাক্টরের নাম এবং দ্বিতীয়ত আমার করতে হবে অ্যাক্টরটাকে রান করতে হবে। ওকে ফাইন, আমি একটা রান করলাম, কিন্তু আমি রান যে করব কি দিয়ে রান করব, তুমি কি চাও, তাই না? তো আমি চাই এইটা, এই যে আমার কাছে রিকোয়েস্ট, তুমি যেটা করবা তুমি অ্যাক্টরকে দিবা যে লোকেশন কোয়ারি টেক্সাস ইউএসএ, ম্যাক্স ইমেজ 0 এবং এই যে সার্চ স্ট্রিং অ্যারে প্লাম্বিং। এটা হলো আমাদের ডিফাইন করে দিতে হবে। এখন আমরা এইটা কোথায় পাইলাম, এইটা হলো আপনাকে দিবে যেই অ্যাক্টর আপনি রান করবেন সেই অ্যাক্টর থেকে আপনাকে দেওয়া হবে। এইটা হলো আমার মডেল, এই জেএসন ফরম্যাটেই আমি ডাটা রিসিভ করি, আমি অন্য কোনো ফরম্যাটে ডাটা রিসিভ করি না। সিম্পলি আপনার বন্ধু যদি আপনাকে বলে বন্ধু তোমার এই কাজটার জন্য আমাকে 300 টাকাই দিতে হবে, আমি এর নিচে করবো না কারণ আমার ফি 300 টাকা। সিম্পলি জেএসন এই ফরম্যাটটা যখন আপনি সেন্ড করবেন
তখন অ্যাক্টর থেকে আপনাকে দিবে যে হেই তুমি অন্য কোনো কিছু দিলে কিন্তু আমি নেবো না, আমার এইটাই দিতে হবে, আমাকে এই সেম জিনিসটা আমাকে দিতে হবে। তো এখানে ও কি করতেছে, এখানে ও আগে ডিফাইন করে দিচ্ছে যে কি দিবা, এবং আমরা সেই ডিফাইন অনুযায়ী ওকে ডাটা সেন্ড করতেছি। তার মানে আমি ওকে বললাম একটা এপিআইকে যে এই তোমার অ্যাক্টরের নাম, আর তুমি যেটা করবে সেটা হলে অ্যাক্টরটা রান করবা, এবং কী জন্য রান করবা, কারণ এই ডেটাগুলো আমার দরকার। এই অ্যাক্টরের কাজ হলো গুগল ম্যাপস বা গুগল ডাটা স্ক্রেপ করা। কী দিয়ে স্ক্রেপ করবা, তাহলে এটা লোকেশন থাকবে ইউনাইটেড স্টেটস, প্লাস তুমি প্লাম্বার যারা আছে তাদের ডাটা আমার দাও। ওকে ফাইন দিল, কিন্তু আপনি যদি র্যান্ডমলি যে কোনো অ্যাপিফাইতে রিকোয়েস্ট করেন সেটা তো হবে না, আপনার তো ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট কি, ওই অ্যাপিফাই অ্যাকাউন্ট আছে কিনা আপনার, এবং অ্যাপিফাই অ্যাকাউন্টে আপনার ক্রেডিট আছে কিনা। সিম্পলি বলতে গেলে আপনি চাইলেই তো আপনার বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। লগ ইন করার জন্য তার ফোন নাম্বার প্লাস পাসওয়ার্ড আপনার দরকার। সেম জিনিসটা ঘটতেছে এইখানে। আমরা বলতেছি অথরাইজেশন মানে অনুমতি দিলাম। কি দিয়ে অনুমতি দিলাম, যে এইটা হলো বিআরআর, এবং বিআরআর সাথে এপিআই কি, মানে আমি এই এপিআই কিটা হোল্ড করি, আমি এই এপিআই কিটা বিআর করি, তুমি এইটা ভ্যালিডেট করো, আমি এইটার ওনার, তুমি এটা অথরাইজ করো। তখন আপনাকে যে ইউনিক এপিআই কিটা দেয়া হয়েছে, এই ইউনিক এপিআই কিটা অ্যাপিফাই তার সার্ভারের সাথে ভ্যালিডেট করবে যে আসলেই কি এই এপিআই কি এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করে এই ইউজার কি ভ্যালিড, যদি ভ্যালিড হয় এই ইউজারের কি ক্রেডিট আছে, যদি ক্রেডিট থাকে তাইলে তুমি রান করো। ওকে ফাইন, ওকে আমি রিকোয়েস্ট সেন্ড করলাম। রিকোয়েস্ট সেন্ড করার পরে এত দূর পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো আমরা এই রিকোয়েস্টটা সেন্ড করার পরে এখন আমাদের কাজ হলো আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি দিলাম, মানে অনেক নোড আছে, সিম্পলি আপনি রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে রিকোয়েস্ট পাবেন, ইভেন সেম নোডের ভিতরে আপনি পাবেন। যেমন যদি আমরা পারপ্লেক্সিটি ব্যবহার করি, পারপ্লেক্সিটি আপনি এখানে কোনো নোড নাই, পারপ্লেক্সিটি ব্যবহার করার জন্য আপনার পারপ্লেক্সিটি নতুন নোড অ্যাড করছে, আই এম সরি পারপ্লেক্সিটি ওদের আগে নোড ছিল না। তো আমরা যেটা করতাম, আমরা এইচটিটিপি নোড ব্যবহার করে পারপ্লেক্সিটি ব্যবহার করতাম। তো রিসেন্ট আপডেট আমি কালকে আমার N8 আপডেট দিয়েছি, সরি, যার জন্য আসলে আমি জানি না পারপ্লেক্সিটি অ্যাড করছে। ওকে, তো যেটা আমরা করতাম সেটা এইচটিটিপি নোড ব্যবহার করে পারপ্লেক্সিটি ব্যবহার করতাম। তো পারপ্লেক্সিটি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখন অ্যাপিফাইয়ের ক্ষেত্রে যেমন দুইটা নোড ব্যবহার করতে হয়, একটা হলো আমি ওকে রিকোয়েস্ট দিলাম, আর একটা হলো আমি ওর থেকে রিকোয়েস্ট নিলাম। পারপ্লেক্সিটি কিন্তু সিম্পলি একটা আপনার নোড থেকে ডাটা নিবে প্লাস দিবে। তো এই ক্ষেত্রে আমি মেবি আপনাদের একটা এক্সাম্পল দেখাইতে পারি। আমার অন্য অ্যাকাউন্টে মেবি পারপ্লেক্সিটি কানেক্ট করা আছে, আই ডোন্ট নো, লেট মি চেক। ওকে, মেবি লোকাল দিয়ে কোনো কিছু লেখা ছিল। ওকে, এখানে আমাদের একটা পারপ্লেক্সিটি নোড আছে। ওকে, আমাদের এপিআই কিটা অ্যাড করা নাই, বাট আমরা একটা এপিআই কি সহই নেই। ওকে, তাহলে এপিআই কি ছাড়া আমাদের নিতে হবে লোকাল। ওকে, এইটার ভিতরে আমাদের এপিআই কি কানেক্ট করা আছে হোপফুলি। আমরা চলে যাই আমাদের নোডের ভিতরে, এখানে। তো এইটা হলো সিম্পলি পারপ্লেক্সিটি নোড। এখন এই পারপ্লেক্সিটি নোডের ভিতরে কিন্তু আমাদের যে প্রথমবার অ্যাপিফাইয়ের মতো রিকোয়েস্ট সেন্ড প্লাস রিকোয়েস্ট রিসিভ দুইটা করতে হচ্ছে না। আমরা যদি এই পারপ্লেক্সিটিকে বলি, হেই পারপ্লেক্সিটি তুমি আমাকে দিবা, আমি এখানে ডিফাইন করে দিই, হু ইজ দ্য সিইও ফাউন্ডার অফ মাইক্রোসফট, এবং এখান থেকে দেয়ার ওয়েবসাইট। ওকে, আমরা সিম্পলি এটাকে এতটুকুই রাখি। তাহলে আমরা কি বললাম, যে হু ইজ দ্য সিইও ফাউন্ডার অফ মাইক্রোসফট, রাইট? আমরা যদি এই রিকোয়েস্টটা পারপ্লেক্সিটিকে সেন্ড করি, তাহলে এই একটা নোডের ভিতরেই, এটা এক্সিকিউট হয় না, ও ওকে, এই যে, তাইলে আমরা কি করলাম, এই একটা নোডের ভিতরেই আমরা সেন্ড করলাম ডেটা। এই যে আমাদের ইউরাল, এটা আমাদের পারপ্লেক্সিটি থেকে দেওয়া হয়েছে,
এটা আমাদের অথরাইজেশন, মানে আমাদের এপিআই কি, এইটা হলো আমাদের বডি, যে আমরা কি চাচ্ছি, রাইট? এটা আমরা কি চাচ্ছি তা ওকে বললাম। এবং ফাইনালি আমরা কিন্তু এই সেম নোডের ভিতরে আউটপুট পাচ্ছি। কি পাচ্ছি? এই যে আমাদের এখানে আউটপুট দিবে, এই যে আমরা প্রথমে ও দিচ্ছে যে সার্চ রেজাল্ট, কোত্থেকেও সার্চগুলো নিছে। প্রথমত উইকিপিডিয়া থেকে নিছে, দ্বিতীয়ত মেবি উইকিপিডিয়াটাও, এটা হলো মাইক্রোসফট ডিসবর্ন স্টোরেজ, সব ডেটাগুলো নিছে। এবং ফাইনালি আমাদেরকে কন্টেন্ট হিসেবে যে মেসেজটা দিছে সেটা হলো মাইক্রোসফট ওয়াজ কোফাউন্ডেড বাই বিল গেটস অ্যান্ড পল অ্যালেন অন April 4, 1975। বাট ও যে এখানে আমাদেরকে রেসপন্স দিচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা দুইটা নোড ব্যবহার করতেছি না, আমরা সিম্পলি একটা নোড ব্যবহার করতেছি। অ্যাপিফাইয়ের মতো আমরা দুইটা নোড এখানে ব্যবহার করতেছি না। তার মানে আমরা একটা রিকোয়েস্টের ভিতরেই ইনপুট প্লাস আউটপুট দুইটা পাচ্ছি, রাইট? তো এটা ডিপেন্ড করে যে কোন সার্ভিস আমরা ব্যবহার করতেছি, তাদের ডকুমেন্টেশনে আপনাকে লিখে দেবে যে কীভাবে আপনি ডেটা রিকোয়েস্ট করবেন এবং কীভাবে আপনি ডেটা রিকোয়েস্ট নেবেন। তো এখন আমরা কি করলাম, এখানে সিম্পলি ওকে পাঠাইলাম রিকোয়েস্ট, ওইটা প্রসেস করলো, ফাইনালি আমাদের সেন্ড করলো। তো এখানে আমরা যেটা করছি, প্রথমে রিকোয়েস্ট সেন্ড করছি, এরপরে আমাদের ওয়েট করতে হয়েছে আরও 5 সেকেন্ডের মতো। এখানে আমরা 5 সেকেন্ড ওয়েট কেন করলাম? এইখানে আমাদের ওয়েট কেন করা লাগলো না? কারণ আমরা একটা নোডের ভিতরে ইনপুট প্লাস আউটপুট পাচ্ছি। বাট যখন আমরা অ্যাপিফাই ব্যবহার করতেছি তখন আমরা অ্যাপিফাইকে রিকোয়েস্ট দিচ্ছি, অন্য ওই যে ওদের অ্যাক্টর রান করতেছে, সেই অ্যাক্টর রান করার পরে সেটাকে প্রসেস করতেছে, ফাইনালি আমাদের কাছে সেন্ড করতেছে এই নোডের মাধ্যমে। তার মানে কি? তার মানে আমাদের রিকোয়েস্ট সেন্ড করার পরে এই প্রসেসের যে টাইম, এই জন্য আমরা ওদেরকে একটু টাইম দিব প্রসেস হওয়ার জন্য। এখন এই জিনিসটা আপনাদের কাছে নতুন, যেটা আপনাদের এখানে আগের ভিডিওগুলোতে আপনারা দেখেন নাই। এটা কি? এইটা হলো আমাদের, মানে যে আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড ওয়ার্কফ্লো বিল্ড করি তখন ইরোর আমাদের এইটা দিয়ে ঠেকাই আমরা। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা অ্যাপিফাই ব্যবহার করি তখন আমাদের অ্যাপিফাই অ্যাক্টরের যে ডেটা, সেই ডেটাটা চেক করার প্রয়োজন পড়ে। আমি আমাদের সিম্পলি একটু এটা রান করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমাদের এটা কি ওয়ার্কফ্লো ছিল? গুগল কম্পাস স্ক্রলার। ওকে, আমাদের এখানে এই যে এইখানে আমি এখন এক্সপ্লেন করে দিচ্ছি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন যে এই জিনিসটা এদিকে ঘুরতেছে, এই জিনিসটা এখানে ঘুরতেছে, কেন ঘুরতেছে? এটা কিন্তু একটা প্রশ্ন, যে এইখানে এইটা যে 3 বার ঘুরলো, কেন ঘুরলো? এইখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো প্রথম আমরা ইনপুটটাকে সেন্ড করলাম অ্যাপিফাইয়ের কাছে, হেই দাও ডেটা দাও। এখানে আমরা ডেটা নেওয়ার জন্য আবার 5 সেকেন্ড ওয়েট করলাম, যে এই 5 সেকেন্ড ওয়েট করছি, এখন তুমি আমাকে ডেটা দাও। কিন্তু ডাটা যে নিব তো এইখান থেকে, আমরা আগে ডাটা নিচ্ছি না। আমরা ডাটা নেয়ার আগে আমরা চেক করতেছি যে আমাদের ডেটাটা রেডি হইলো কিনা। এই যে আমাদের স্ট্যাটাস চেকার, এই নোডের ভিতরে আমরা আবার চেক করতেছি যে তোমার কাছে যে রিকোয়েস্টটা আমি পাঠাইছি, সেই রিকোয়েস্টটা কি তোমার রেডি হয়েছে। এখানে আমরা একটা ইফ নোডের মাধ্যমে এটা ভ্যালিডেট করতেছি যে হেই, এইখান থেকে যে তোমার স্ট্যাটাস রিসিভ হয়েছে, এখানে চেক করতে এই স্ট্যাটাসটা তোমার ট্রু কিনা। যদি স্ট্যাটাসটা ট্রু হয় তার মানে আমার রিকোয়েস্ট রেডি, যদি ফলস হয় তাহলে তুমি আবারও 5 সেকেন্ড ওয়েটে যাও। তার মানে কি? তার মানে আমরা এখানে রিকোয়েস্ট দিলাম, 5 সেকেন্ড ওয়েট করলে, 5 সেকেন্ড ওয়েট করে যখন স্ট্যাটাস চেক করলাম তখন দেখলাম যে না, আমাদের ডাটা তো রেডি হয় নাই। তখন ও কী করলো, ও আবারও পাঠাইলো এইখানে এবং ওকে বললো আরও 5 সেকেন্ড ওয়েট করো, এবং আমরা এখানে 2 বার ওয়েট করছি। তার মানে এইখানে আমরা প্রথমবার 5 সেকেন্ড, পরে আরও 2 বার, 5 5 10 সেকেন্ড। তার মানে এই রিকোয়েস্টটা রেডি হইতে আমাদের সময় লাগছে 15 সেকেন্ড। এখন এইখানে যদি আপনি 20 সেকেন্ড অ্যাড করেন তাইলে আপনি 5 সেকেন্ড সময় নষ্ট করলেন। যদি আপনি 10 সেকেন্ড অ্যাড করেন তাইলে আপনি এখানে রিকোয়েস্ট ডাটা পাইবেন না। যদি আপনি 30 সেকেন্ড অ্যাড করলেন তাইলে আপনি আবারও 15 সেকেন্ড নষ্ট করলেন। যদি আপনি এখানে 3 সেকেন্ড অ্যাড করেন তাইলে আপনি এখানে ইরর পাবেন না। তার মানে কি? তার মানে ফাইনালি আমাদের এই ডাটা পাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের স্ট্যাটাসটা আগে চেক করতে হবে যে হেই, ডাটা কি রেডি। যদি ডাটা রেডি হয় তাইলে তুমি এই দিকে পাঠিয়ে দাও, আমি ডাটাটাকে নিব। যদি ডাটা রেডি না হয় তাইলে তুমি ওকে পাঠিয়ে দাও এই রুটে, যেখান থেকে ও চেক করবে যে ডাটা আছে কিনা, মানে রেডি হয়েছে কিনা। যদি না হয় তাইলে ও আবারও 5 সেকেন্ড ওয়েট করবে, ফাইনালি আবারও চেক করবে, যদি না হয় রেডি আবারও ওয়েট করবে, অ্যাজ লং অ্যাজ ডাটা ইজ নট রেডি, অ্যাজ লং অ্যাজ ডাটা ইজ রেডি। যখন ডাটা রেডি হয়ে যাবে ফাইনালি ও এইটার ভিতরে দিয়ে আমাদের ডাটা দিবে। তার মানে কি? যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বিল্ড করি তখন এইখানে এখন আপনার 3 বার লাগছে, কোনো এক সময় হইতে পারে যদি অ্যাপিফাই বিজি থাকে এই 3 বারের জায়গায় 30 বারও লাগতে পারে। কিন্তু যদি আপনি এইখানে টাইম সেট করে দেন 1 মিনিট, তাহলে 30 বার হইলে 5 30 150, তাই 150 সেকেন্ড। কিন্তু আপনি 1 মিনিট সেট আপ করেছেন 60 সেকেন্ড, তার মানে আপনি এখানে ডাটা পাচ্ছেন না।
আবার এখানে 2বার লাগছে, 2বার লাগলো না, একবারই হয়ে গেল, তখন আপনি ডাটা পাচ্ছেন। তার মানে আপনার ডাটা স্টেবল না, কখনো পাচ্ছেন কখনো পাচ্ছেন না, রাইট? তো এই জন্য আমরা কি করি, আমরা ডাটা নেওয়ার আগে স্ট্যাটাসটা চেক করি ডাটা রেডি কিনা। যদি রেডি হয় তাহলে নাও, যদি রেডি না হয় তাহলে আবারও চেক করো, রাইট? ওকে, তো এই পর্যন্ত কি বুঝছেন কিনা? বোঝেন? একবারে ক্লিয়ার ভাইয়া। ওকে, পারফেক্ট। তা আমাদের স্ট্যাটাসের ভিতর আমরা যেটা করলাম, এই স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আমরা সিম্পলি যেই কি বলে এটাকে, যে আগের বার যে আমরা ইউরাল অ্যাড করছি সেই ইউরাল কিন্তু আমরা অ্যাড করতেছি না, আমরা কিন্তু এবার একটু ভিন্ন অ্যাড করতেছি। এখানে আমরা এই সেম ক্রলারের নাম আছে এবং রান আছে, বাট এখানে আমরা অ্যাড করতেছি লাস্ট। তার মানে লাস্ট হলো স্ট্যাটাস, লাস্ট রান স্ট্যাটাস। তার মানে আমি যে লাস্ট টাইম রান করছি সেই স্ট্যাটাসটা আমাকে দাও। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস ইকুয়াল টু সাকসিড, এবং আমাদের যে ইফ নোড এখানে আমরা ডিফাইন করে দিছি, যদি স্ট্যাটাস ইকুয়াল টু সাকসিড হয় তাইলে তুমি সামনে বাড়াও, আমাকে এই টুরু রাউটে নিয়ে যাও। যদি স্ট্যাটাস ইকুয়াল টু ফলস হয় তাইলে তুমি আবারও 5 সেকেন্ড ওয়েট করো, আবারও চেক করো, অ্যাজ লং অ্যাজ ইটস রেডি টু গেট দ্য ডেটা দেন সেন্ড ইট। যখন টুরুরুটে আমি ডাটা পাবো তখন এই দেখেন ফাইনালি আমি কিন্তু আমার এখানে এরর নাই, আমি ডাটা পাচ্ছি 100% আমি ডাটা পাচ্ছি। যদি আমি ডাটা না পাই তাহলে ওইখানে ঘুরতে থাকবে, ফাইনালি আমাকে ডাটা দিবেই। আর যদি ডাটা না দেয় তার মানে আমাকে এখানে একটা মেসেজ তো দিবে, যেটা থেকে আমি বুঝতে পারবো যে আমার এখানে প্রবলেম কী হলো, এটা একটার প্রবলেম, আমার ক্রেডিট নাই না কি প্রবলেম হয়েছে। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনাদের এখানে অ্যাড করতে চাই, সেটা হলো ধরেন আপনার এই নোডের ভিতরে ইরোর আসলো, আপনার অ্যাপিফাইতে ক্রেডিট শেষ, এখানে আপনার ফাইনাল মানে একটা ইরোর দেখতে পাবেন যে অ্যাড ইয়োর ক্রেডিট। যখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে প্রজেক্ট বিল্ড করবেন তখন আপনার এইখানে আরেকটা অপশন ব্যবহার হবে, সেটা হলো সেটিংস থেকে এই যে ইরোর, ওয়ান ইরোর, যদি আপনি ইরোর পান তাহলে আপনি কি করবেন, এখানে 3টে অপশন আছে। যদি ইরোর পান তাহলে আপনি ওয়ার্কফ্লো বন্ধ করে দিবেন, দ্বিতীয় হলো আপনি কন্টিনিউ করবেন, এইটা ইরোর হলো আমার কোনো প্রবলেম নেই, তুমি নেক্সট নোডে চলে যাও, অথবা আপনি কন্টিনিউ করবেন ইরোর থেকে। তো আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে বিল্ড করি এবং খুব গুরুত্বপূর্ণ হয়, কারণ যদি ইরোর আসে সেটা আমাদের হিউম্যানকে জানাইতে হবে, সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি। ব্যবহার করলে আমাদের এইখানে একটা আলাদা এক্সিকিউশনের যে আউটপুট সেটা চলে আসবে। এখন কিন্তু আমাদের এই ইরোরটা কিন্তু নতুন আসছে, তাহলে আমরা কি করব, এই ইরোরের সাথে একটা মেসেজ অ্যাড করব, সেটা হইতে পারে হোয়াটসঅ্যাপ, হইতে পারে টেলিগ্রাম, হইতে পারে স্ল্যাক, মানে ক্লায়েন্ট যেটা চাইবে সেই মেসেজের যে মডিউল সেটা আমরা কানেক্ট করে দেবো এবং সেখানে আমরা প্রিডিফাইন্ড একটা মেসেজ অ্যাড করব। প্রিডিফাইন্ড মেসেজ অ্যাড করার জন্য আমরা একটা সেট নোট ব্যবহার করতে পারি, সেট নোট থেকে আমরা আমাদের যে ফিল্ডটা সেটাকে অ্যাড করে দেবো এবং এখানে বলবো যে ইরোর, এবং ফাইনালি আমরা এখানে ভ্যালু অ্যাড করে দেবো যে উই হ্যাভ অ্যান ইরোর ইন দ্য ওয়ার্কফ্লো নেম, এবং ফাইনালি এই মেসেজটা সেন্ড হয়ে যাবে ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট জানলো যে আমাদের একটা ইরোর আসছে, সেই ইরোরটা আমাদের ফিক্স করতে হবে। এইটা হলো প্রোডাকশন লেভেলে আমাদের এইটা চেক করতে হয়। এবং যদি এই নোডের পরে অন্য কোনো নোড থাকে যে এটা ইম্পর্টেন্ট না, এটা যদি ডাটা আসলো না আসলো কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেটিংস থেকে এখানে কন্টিনিউ করে দেবো। তার মানে তুমি এইখানে যদি ইরোর আসেও, আই ডোন্ট কেয়ার, গো টু দ্য নেক্সট নোড। তো এই জিনিসগুলো, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাগ ফিক্সিং যেটাকে আমরা বলি ইরোর হ্যান্ডেলিং, বাগ ফিক্সিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন কোনো অটোমেশন বিল্ড করবেন, আপনি 10 বার রান করছেন কোনো ইরোর আসে নাই, 15 বারের আপনার রান ইরোর আসছে, ওই ইরোর আপনার ফিক্স করতে হবে, এটাই সিস্টেম। যেমন এই পরশুদিন একটা ওয়ার্কফ্লো ডেলিভার করছে, আমি এখানে চেক করছি মিনিমাম 50 বার, আমি কোনো ইরোর পাই নাই। ক্লায়েন্টের কাছে যখন ডেলিভার করছি তার কম্পিউটারে বসে ইরোর করা শুরু করছে, অটোমেটিক্যালি নিজে নিজে রান হচ্ছে, অটোমেটিক্যালি নিজে ডাটা নিচ্ছে, অটোমেটিক্যালি নিজে এয়ার টেবিল আপডেট করতেছে। আমি তো মানে হয়ে গেছি, ক্লায়েন্ট হইলো মানে দুনিয়ার গাধা, বোঝে না। পরে ওয়ার্কফ্লো বন্ধ করে আমি আবার আমার কম্পিউটারে আইসি, আমি এখান থেকে সেই ফিক্স করতে আমার 15 মিনিট, মাঝখানে আমি আবার পার্টনারের মেসেজ দিয়েছি যে ক্লায়েন্টের একটু কথার তালে রাখো, আবার ওই জিনিসটারে বুঝাইতেছে, বারবার বুঝাইতেছে কেমনে কী হয় কেমনে কে, আমি 15 মিনিটে ফিক্স করেছি, আবার ওইটাকে ওয়ার্কফ্লোর সাথে কানেক্ট করে দিয়ে দিছি। বাট ফ্রাস্ট্রেশন, ক্লায়েন্টের সামনে বসে যদি ওয়ার্কফ্লোতে ঝামেলা করে আপনার রেপুটেশন শেষ। তো এটাকে এই যে জিনিসটা মেনটেন করা এবং এটাকে ওইভাবে হ্যান্ডেল করা এবং ক্লায়েন্টকে বুঝতে না দেওয়া, এবং যদি ইরোর আসি সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে এটা ড্রাফট 1, আর ড্রাফট 1-এ কিছু ইরোর থাকতে পারে, বাগ থাকতে পারে, বাট আমাকে আপডেট করো, আমি বাগগুলো ফিক্স করে দেবো, আমি চেক করছি পাইনি, বাট তুমি পাইতে পারো।
তো এই ট্রান্সপারেন্ট থাকাটা খুব বেশি জরুরি, বাট যখন ক্লায়েন্ট আসলে বুঝবে না যে আপনি কি করতেছেন, তখন তার কাছে ট্রান্সপারেন্ট থাকতেও আপনার কোনো লাভ নেই, কারণ সে জানেই না, সে অনলি দেখতেছে জিনিসটা কাজ করে না, দ্যাটস ইট, কি বানাইছে এটা কাজ করে না, রাইট? তো এক্ষেত্রে ক্লায়েন্ট অনুযায়ী আমাদের ওইভাবে ম্যানেজ করতে হবে। এনিওয়েজ আমরা ক্লায়েন্ট নিয়ে আলোচনা করতেছি না। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপাতত তো না। আপাতত না। আমরা কতজন আছি? আমরা সবাই চলে গেছে। আচ্ছা ভাইয়া, ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরেন আমি লাস্টে এসে একটা ইরর পাইলাম, দেন আমি ওরা বুঝাইতে চাইছি তুমি যদি এই ইররটা পাও তাহলে আবার ফার্স্ট থেকে শুরু করো কাজ, তাহলে কি এটাকে লুপ ওভারে ফেলাবো না? লুপ ওভার করার দরকার নেই। আমরা সিম্পলি এইটাকে যদি দেখি, এখানে আমরা বলছি যে তুমি এখানে আমরা যদি সেটিং এ যাই, এখান থেকে আমরা যদি বলি যে কন্টিনিউ ইউজিং অ্যান ইরর, তাইলে কি হবে, ইরর আসলে ও এই রুট দিয়ে যাওয়ার চেষ্টা করবে, রাইট? তা আমরা এইটাকে যদি আবার কানেক্ট করে দিই যেইখান থেকে শুরু করতে হবে এইখানে, তাহলে কি হবে, ও যখন ইরর পাইবে ফাইনালি ও এই রুট দিয়ে আইসা আবারও নতুনভাবে শুরু করবে। তার মানে আমাদের ইরর দিয়ে আমরা আবার শুরু করতে পারি। যদি ইরর পাও তুমি আবার নতুনভাবে শুরু করো, নো প্রবলেম। আর এই যে ফ্লেক্সিবিলিটি না, এই যে ফ্লেক্সিবিলিটি আমরা N8N এর ভিতরে পাচ্ছি, এটা কিন্তু অন্য কোনো টুলের ভিতরে ফ্লেক্সিবিলিটি নেই। ইভেন make.com এ ওদের লিমিটেড, মানে একটা রুট দিয়ে গেলে ওইটার সাথে আগেরটা কানেক্ট করা যায় না, আগে সব কমপ্লিট করা যাইতে হবে, এরপর ওখানে গিয়ে ঝামেলা। বাট এই যে ফ্লেক্সিবিলিটি, এটা আসলে এই জন্যই মানুষ N8N এর ভিতরে বেশি ঝুঁকতেছে, এবং হোপফুলি তারা আরো বেশি আপডেট করবে, আমরাও N8N দিয়ে অনেক বেশি বেনিফিটেড হব। তো আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমরা আসলে এখানে ক্লোজ করতে চাই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা কারো, সেটা আমরা অ্যানসার করি। আচ্ছা ভাই, এই আমরা যারা নতুন আছি তারা বুঝতে একটু কষ্ট হচ্ছে, এদের জন্য আপনার মানে কি কোনো গাইডলাইন বা পরামর্শ? যারা নতুন আছে তাদের জন্য কথা হলো ভাই, এই ভিডিওগুলা প্লাস কমিউনিটি ভিডিও সবগুলো তো আছে, মানে আপনি যখন সময় পাবেন তখন দেখেন। আপনার তো এমন না যে শুধুমাত্র লাইভ, মানে আজকে ক্লাস চলে গেল মানে আমি মিস করলাম, এই জিনিস তো আছেই। প্লাস যে বেসিক থেকে একদম শুরু থেকে শুরু, যেখানে আমরা কিছুই জানি না, একদম জিরো থেকে শুরু করছি, সেটাও তো আছে। সময় নষ্ট করা যাবে না আপনার। আমরা চাই আগামী 3 মাসের ভিতরে আমরা যেন বাংলাদেশ থেকে একটা টিম প্রোভাইড করতে পারি যারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবে। বিশ্বাস করেন ভাই, আমি বর্তমানে কোনো কাজ নিতে পারতেছি না। আমার যদি একটা প্রপার টিম থাকতো যারা বাংলাদেশে আমাকে হেল্প করতে পারবে, তাহলে আমি আরও বেশি কাজ নিতে পারতাম। এখন না আমি কারোর উপর ভরসা করতেছি, আমার না কারোর উপর ভরসা করার সুযোগ আছে। আমার টিম আছে ইন্ডিয়াতে 2-3টা এক্সপার্ট পরিচিত আছে, বাট ওরাও যে খুব এক্সপার্ট তাও কিন্তু না। ওরাও কিন্তু মিড লেভেল প্লাস ফেক ইট আনটিল ইউ মেক ইট বোঝার চেষ্টা করে এবং সেটা ফিক্স করার চেষ্টা করে, রাইট? তো আশা করি আমরা মানে 3-4 মাসের ভিতরে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। কিছু লোক তো বের হবে যাদের নিয়ে আমরা একসাথে আগাইতে পারবো এবং প্রবলেম সলভ করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন ভাই। ইনশাল্লাহ ভাই, দোয়া বলতে দোয়া তো আপনি করি এই জন্যই তো কমিউনিটি লঞ্চ করা। চাইলে তো ভাই কোর্স যারা সেল করে তাদের আপনি বেশিরভাগ দেখবেন এই যে ভাই 2 ঘন্টা ধরে কথা কইলাম, আমার তো ভাই এত 2 ঘন্টা ধরে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আমি আপনাদের জাস্ট একটা রেকর্ডেড কোর্স দিয়ে দিতাম, আপনারা খাইতেন, আর যেখানে আটকে পড়তেন আমার সাথে আর কোনো যোগাযোগ নাই। রিসেন্ট কে জানো, এটা সত্য কথা যে এই প্রাইসে এই জিনিসটা পাওয়া, এটা অনেক মানে হিউজ লেভেলে একটা পাওয়া হয়েছে, রাইট? আপনি কালকে কে যেন বললো যে ভাই আমি অনেক কোর্স কিনছি, বাট কেনার পরে আর কোনো খবর নাই, 5 দিন পরেও একটা রিপ্লাই পাওয়া যায় না। বাট আপনি আমি বলছিলাম ভাইয়া জীবনে আমি অনেক কোর্স কিনে অনেক টাকা নষ্ট করছি, এবং রিসেন্টলি আপনার কোর্সটা কেনার 1 মাস আগে একটা কোর্স নিয়েছিলাম আমি, কিন্তু ওই কোর্স কেনার সাথে সাথে আমার টাকাটা শুধু জলে গেছে, আর কিছুই না। তার সাথে আমি যোগাযোগ করতে পারি না। আমার মনে হয় ভাই এখানে আমরা যে 12 জন আছি, অনেকে চলে গেছে, বাট 12 জনের ভিতরে হয়তো 8 জন যারা কোর্স কিনছে তারাই প্রতারণার শিকার হয়েছে, এবং এটা কমন। হ্যাঁ, আমি রিসেন্টলি প্রতারণার শিকার হয়েছি, এবং নাম করা লোক, তাকে আপনি নাম বলে চিনতে পারবেন, কিন্তু বলবো না। আমরা না বলি, আমাদের এই ভিডিওটা ইউটিউবে যাবে, আমরা না বলি, কারোর রেপুটেশন আমরা নষ্ট না করি। হ্যাঁ, নাম বলি না। আর একটা ব্যাপারে আপনি আমাদের কমিউনিটি কি কোনো ফেসবুক গ্রুপ আছে ভাই? আমাদের কমিউনিটি ফেসবুক গ্রুপ আছে, বাট ওটা অ্যাক্টিভ না। আমি আসলে সময় পাচ্ছি না তো। তবে আমি চাচ্ছি একটা ভালো কমিউনিকেশন বিল্ড করতে, যেখানে আমরা আরো একটু বেশি কানেক্টেড হইতে পারি। এবং মানে হোয়াটসঅ্যাপের প্রবলেমটা কি, হোয়াটসঅ্যাপে অনেক সময় অনেকে বিরক্ত হয়। আমাদের আসলে একটা সিস্টেমে যাইতে হবে, কারণ অনেকগুলা, যেমন আপনি একটা প্রবলেমে বললেন ওইটা ফেসবুকে আপলোড করলেন, আমি ফেসবুকে 2 দিনে ঢুকে নেই, প্রবলেমটা সলভ হলো না। আমাদের এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় থেকে প্রবলেম সলভ করতে হবে। এই জন্য
আমরা আসলে চিন্তা করতেছি ইনশাল্লাহ আপনাদের ফিডব্যাক প্লাস আপনাদের সাপোর্ট নিয়ে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে ভাই, তাইলে কি আমরা শেষ করি আজকে? ইনশাআল্লাহ নেক্সট উইকে আবার দেখা হবে যদি আল্লাহ বাঁচাই রাখেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।